হাসপাতালে সন্তানহীনতার কারণে আমাকে বিয়ে করতে চান শ্বশুর। আমি ভয়ে কাঠ হয়ে গেলাম যখন আমার শ্বশুর দীপঙ্করবাবু বললেন, ছেলের সিজারিয়ানের পর আমি একা হাসপাতালে ভর্তি হয়েছিলাম। শ্বশুর রাতভর আমার পাশে বসেছিলেন। সকালে ডাক্তার যখন বলল আর কোনো সন্তান নেওয়া যাবে না, আমি কেঁদে ফেললাম। স্বামীর একটি ছেলে চাই জানতাম। শ্বশুর আমার হাত ধরে বললেন, আমার ছেলে শুধু সন্তান চায়, তোমাকে নয়। আমি তোমাকে চাই, তোমার প্রেম চাই। আমার সাথে বিয়ে করো, আমি তোমাকে স্ত্রী হিসেবে সম্মান দেব, শুধু বোমা নয়। আমার একটি সন্তান হয়েছিল, সিজারিয়ান ডেলিভারি। কিন্তু জটিলতার কারণে ডাক্তাররা আমার জরাজু অপসারণ করেছিলেন। তারা বলেছিলেন আমার আর কখনো সন্তান হবে না। আমি সেদিন প্রচণ্ড কেঁদেছিলাম, কারণ আমার স্বামী আরেকটি সন্তান চান। আমার শ্বশুর দীপঙ্করবাবু সেদিন আমার পাশে ছিলেন হাসপাতালে, আমার স্বামী অফিসের কাজে বাইরে ছিলেন। শ্বশুর আমার পাশে বসেছিলেন, আমাকে সান্ত্বনা দিচ্ছিলেন। আমি কাঁদতে কাঁদতে ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছিলাম। যখন জাগলাম দেখি তিনি এখনও বসে আছেন, আমার হাত ধরে। আপনি এখনও জেগে আছেন শ্বশুরবাবু? আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম। হ্যাঁ বোমা। আমি তোমাকে ছেড়ে যেতে পারলাম না। দীপঙ্করবাবু ধীরে ধীরে আমার হাত নিজের বুকের কাছে টেনে নিলেন। তারপর তিনি যা বললেন তা শুনে আমি স্তব্ধ হয়ে গেলাম। শ্বশুরবাবু, আমি ভয়ে চেঁচিয়ে উঠলাম, হাত ছাড়িয়ে নিতে চেষ্টা করলাম। আপনি কি পাগল হয়ে গেছেন? আমি আপনার পুত্রবধূ। আমি জানি বোমা। কিন্তু আমি আর নিজেকে সামলাতে পারছি না। দীপঙ্করবাবু আমার দিকে ঝুঁকে এলেন। আমার ছেলে তোমাকে ভালোবাসে না। সে শুধু একটা বাচ্চার জন্মদাত্রী হিসেবে তোমাকে ব্যবহার করছে। এই গল্পটি সম্পূর্ণ শুনলে আপনাদের পানি অটোমেটিক বের হয়ে যাবে, সো যত দ্রুত সম্ভব হাতের কাছে টিস্যু নিয়ে বসে পড়ো। বিছানার চাদর যেন নষ্ট না হয় সেটা সম্পূর্ণ খেয়াল রাখার অনুরোধ জানিয়ে গল্পটি এখন শুরু করব। তার আগে সর্বশেষ অনুরোধ, দয়া করে এমন পানি বের করার গল্প নিয়মিত শুনতে আমাদের চ্যানেলটি সকলেই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। হ্যালো বন্ধুরা, আমার নাম আমেলিয়া সেন। আমার বয়স 32 বছর। আমার স্বামীর নাম রোহিত সেন, বয়স 36 বছর। আমাদের 2 সন্তান, অভিক আর সুমনা। অভিক 17 বছর বয়সী, কলেজে পড়ে। সুমনা 10 বছর বয়সী, স্কুলে যায়। আজ আমি তোমাদের সাথে এমন একটি ঘটনা শেয়ার করতে যাচ্ছি যা আমার জীবনকে সম্পূর্ণভাবে বদলে দিয়েছে। আমি এখনও কাঁপি যখন সেই রাতের কথা মনে করি। আমি রোহিতের সাথে বিয়ে করেছি 18 বছর আগে। আমাদের বিয়ে ছিল পারিবারিক সিদ্ধান্তে, ভালোবাসার নয়। তবে সময়ের সাথে সাথে আমরা একে অপরকে বুঝতে শিখেছি, একে অপরের সাথে মানিয়ে নিয়েছি। রোহিত ছিল একজন সফল ব্যবসায়ী। সপ্তাহের বেশিরভাগ সময় তিনি বাড়ির বাইরে থাকতেন। আমি ঘর সামলাতাম, বাচ্চাদের দেখাশোনা করতাম। আমাদের মধ্যে ভালোবাসা ছিল, কিন্তু সে ভালোবাসা ছিল অনুভূতিহীন, শুধু দায়িত্ব পালনের মতো। আমার শ্বশুরবাবু মহেন্দ্রবাবু ছিলেন একজন অবসরপ্রাপ্ত বিচারক। তার বয়স 60 পেরিয়েছিল, কিন্তু চেহারায় ছিলেন বেশ তাজা ও সতেজ। তিনি বিধুর হয়েছিলেন 3 বছর আগে। শ্বশুরবাবু আমাদের সাথেই থাকতেন। তিনি আমাকে খুব স্নেহ করতেন, মেয়ের মতো দেখতেন। একদিন সন্ধ্যায় রোহিত ফোন করল। তিনি বললেন যে তাকে হঠাৎ করেই সিঙ্গাপুর যেতে হচ্ছে একটি বড় ডিল ফাইনালাইজ করতে। তিনি 1 সপ্তাহের জন্য বাইরে থাকবেন। আমি এতে অভ্যস্ত ছিলাম। রোহিত প্রায় ব্যবসার কাজে বাইরে যেতেন। সেদিন রাতে আমি একা ছিলাম। বাচ্চারা তাদের বন্ধুদের বাড়িতে গিয়েছিল নাইট স্টে করতে। শ্বশুরবাবু তার এক বন্ধুর বাড়িতে গিয়েছিলেন। আমি সন্ধ্যায় টিভি দেখছিলাম, হঠাৎ আমার ঘরের জানালার কাছে একটি আওয়াজ শুনতে পেলাম। আমি ভয় পেয়ে গেলাম। আমি আস্তে আস্তে উঠে জানালার কাছে গেলাম। কিছুই দেখা গেল না। আমি ভাবলাম হয়তো কোনো পাখি বা বিড়াল ছিল। আমি আবার টিভি দেখতে বসলাম। কিছুক্ষণ পর আবার শব্দ শুনলাম, এবার বাড়ির পিছনের দরজার কাছ থেকে। আমি ডাকলাম, কে ওখানে? কোনো উত্তর এলো না। আমি ভেবেছিলাম পুলিশে ফোন করব, কিন্তু আমার ফোনটি ছিল না আমার কাছে। সেটি চার্জিং এ ছিল উপরের ঘরে। আমি ধীরে ধীরে সিঁড়ি দিয়ে উপরে উঠতে লাগলাম। হঠাৎ বাড়ির সব আলো নিভে গেল। ঘন অন্ধকারে আমি কিছুই দেখতে পাচ্ছিলাম না। আমার হার্টবিট বেড়ে গেল। আমি শুনতে পেলাম কেউ একজন ধীর পায়ে সিঁড়ি দিয়ে উঠে আসছে। আমি দেয়ালের সাথে লেগে দাঁড়ালাম, নিঃশ্বাস বন্ধ করে রাখলাম। আমি অনুভব করলাম একজন আমার পাশ দিয়ে চলে গেল। আমি দেখতে পেলাম না, শুধু অনুভব করলাম। আমি এক ঝটকায় সিঁড়ি দিয়ে নিচে নেমে এলাম। আমি দরজার দিকে দৌড়াতে লাগলাম। কিন্তু দরজা খুললাম না।
আমি ভাবলাম বাইরে আরও কেউ থাকতে পারে। আমি রান্নাঘরে ঢুকে একটা বড় ছুরি নিলাম। আমি লুকিয়ে বসে রইলাম টেবিলের নিচে। হঠাৎ আবার আলো চলে এলো। আমি আবার বাড়ি জুড়ে আওয়াজ শুনতে পেলাম। কেউ একজন উপরতলায় ঘুরছিল মনে হল। আমি ভয়ে কাঁপছিলাম। হঠাৎ আমার ফোন বাজল। ফোন উপরে ছিল, কিন্তু রিংটোন আমি স্পষ্ট শুনতে পেলাম। অন্য ব্যক্তিটিও নিশ্চয়ই শুনতে পেয়েছিল। আমি বুঝতে পারলাম, যেই ব্যক্তিটি হোক না কেন, সে এখন জানে যে আমি বাড়িতে আছি। আমি দেখলাম বাড়ির পিছনের দরজা খোলা। আমি সেখান দিয়ে বের হওয়ার সিদ্ধান্ত নিলাম। আমি আস্তে আস্তে দরজার দিকে এগিয়ে গেলাম। হঠাৎ আমি শুনতে পেলাম উপর থেকে কেউ একজন নিচে নামছে। আমি আর সময় নষ্ট না করে দৌড়ে বের হয়ে গেলাম। আমি পিছনে তাকালাম না, শুধু দৌড়াতে লাগলাম। আমি পাঁচিলের কাছে পৌঁছে গেলাম। কিন্তু পাঁচিল ছিল খুব উঁচু। আমি পারছিলাম না উঠতে। আমি আমার পিছনে একজনকে আসতে দেখলাম। আমি জোরে চিৎকার করে উঠলাম। হঠাৎ আমাদের বাড়ির গেটের কাছে একটি গাড়ি এসে থামল। আমি দেখলাম সেটি ছিল শ্বশুরবাবুর গাড়ি। আমি দৌড়ে গেটের দিকে গেলাম। শ্বশুরবাবু, আমি চিৎকার করে ডাকলাম। মহেন্দ্রবাবু গাড়ি থেকে নামলেন। কি হয়েছে আমেলিয়া? তুমি এমন করে কেন দৌড়াচ্ছ? বাড়িতে কেউ ঢুকেছে, আমি কাঁপতে কাঁপতে বললাম। মহেন্দ্রবাবু তার ড্রাইভারকে ইশারা করলেন গাড়িতেই থাকতে। তিনি আমাকে পেছনে রেখে বাড়ির দিকে এগিয়ে গেলেন। আমি তাকে ধরে রাখলাম। না শ্বশুরবাবু, আপনি যাবেন না। আসুন, আমরা পুলিশে ফোন করি কি? চিন্তা করো না আমেলিয়া, আমি দেখে আসি, তিনি বললেন। আমি তার সাথে গেলাম। আমরা বাড়িতে ঢুকলাম। সবকিছু ঠিকঠাক মনে হল। কোনো লোক দেখা গেল না। কিন্তু আমার ঘরের দরজা ভেঙে ফেলা হয়েছিল। আমার আলমারি খোলা ছিল, জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে ছিল। মহেন্দ্রবাবু পুলিশে ফোন করলেন। পুলিশ এলো, তারা বাড়ি দেখল, রিপোর্ট নিল। তারা বলল এটা ছিল একটি চুরির চেষ্টা। আমার গহনা এবং কিছু টাকা চুরি গেছে। পুলিশ বলল তারা খুঁজে দেখবে। সেই রাতে আমি আর ঘুমাতে পারিনি। মহেন্দ্রবাবু আমার পাশে বসেছিলেন। তিনি আমাকে সান্ত্বনা দিচ্ছিলেন। চিন্তা করো না আমেলিয়া, আমি আছি। কেউ তোমার ক্ষতি করতে পারবে না গি। পরের দিন সকালে আমি লক্ষ্য করলাম আমার ফোন নেই। আমি সারা বাড়ি খুঁজলাম, কিন্তু পেলাম না। আমি ভাবলাম হয়তো চোর সেটাও নিয়ে গেছে। আমি আমার ল্যাপটপ খুললাম ইমেইল চেক করতে। আমি দেখলাম একটি অচেনা ইমেইল এসেছে। কোনো নাম বা ঠিকানা ছিল না। শুধু লেখা ছিল, তোমার শ্বশুরকে বিশ্বাস করো না গি। আমি অবাক হয়ে গেলাম। এটা কি? এ কোন ধরনের মেসেজ? কে পাঠিয়েছে এটা? কেন? আমি মহেন্দ্রবাবুকে এটা দেখাতে যাচ্ছিলাম, কিন্তু শেষ মুহূর্তে থেমে গেলাম। আমি ভাবলাম এটা নিয়ে একটু ভাবা দরকার। আমি ইমেইলটি ডিলিট করে দিলাম। পরের দিন রোহিত ফোন করল। সব ঠিক আছে তো, তিনি জিজ্ঞেস করলেন। হ্যাঁ, সব ঠিক আছে, আমি মিথ্যা বললাম। আমি তাকে চুরির ঘটনা সম্পর্কে বলতে চাইনি। তিনি হয়তো চিন্তা করে বাড়ি ফিরে আসতেন। আমি তার কাজে বাধা দিতে চাইনি। রোহিত সিঙ্গাপুরে ছিল, বাচ্চারা স্কুলে, আমি একা বাড়িতে ছিলাম শ্বশুরবাবুর সাথে। সকালে আমি চা খাচ্ছিলাম। মহেন্দ্রবাবু আমার সামনে বসে খবরের কাগজ পড়ছিলেন। শ্বশুরবাবু, আমি জিজ্ঞেস করলাম, আপনি কি কাউকে চেনেন যে আমাদের ক্ষতি করতে চাইতে পারে? তিনি আমার দিকে তাকালেন। না আমেলিয়া। কেন জিজ্ঞেস করছ? না, এমনি। চুরির ঘটনাটা নিয়ে ভাবছিলাম, আমি বললাম। ওহ, সেটা? সেটা ছিল একটা সাধারণ চুরি। এখানে প্রায় হয়। চিন্তা করো না, তিনি বললেন। আমি নোট করলাম তার চোখে কিছু অস্বস্তি। তিনি কি আমাকে সবকিছু বলছেন? আমি প্রথমবারের মতো তাকে সন্দেহ করতে শুরু করলাম। সেদিন বিকেলে আমি আমার ল্যাপটপে আবার একটি ইমেইল পেলাম। মহেন্দ্র সেন আসলে কে? তার অতীত জানো? আমি ইমেইলের উত্তর দিলাম, তুমি কে? তুমি কি চাও? কয়েক মিনিটের মধ্যেই উত্তর এলো। আমি তোমাকে সাহায্য করতে চাই। মহেন্দ্র সেন একজন খুনি গু। আমি হাসতে শুরু করলাম। এটা অবশ্যই কোনো মজা। মহেন্দ্রবাবু ছিলেন একজন বিচারক, সম্মানিত ব্যক্তি। তিনি কিভাবে একজন খুনি হতে পারেন? আমি আবার লিখলাম, তুমি কি পাগল?
তিনি একজন অবসরপ্রাপ্ত বিচারক। উত্তর এলো, তার স্ত্রী কিভাবে মারা গেলেন সেটা জানো? আমি জানতাম মহেন্দ্রবাবুর স্ত্রী হার্ট অ্যাটাকে মারা গিয়েছিলেন। তিনি আমাকে এবং রোহিতকে বলেছিলেন। আমি লিখলাম, হার্ট অ্যাটাক। উত্তর এলো, তাকে জিজ্ঞেস করো নিশা সেন কে। আমি ল্যাপটপ বন্ধ করে দিলাম। এটা কোনো মজা বা হয়রানি ছাড়া কিছুই নয়। আমি আর এ নিয়ে ভাবতে চাইনি। সেদিন রাতে আমরা খাবার টেবিলে বসেছিলাম, বাচ্চারা, আমি এবং মহেন্দ্রবাবু। আমি হঠাৎ করেই জিজ্ঞেস করে ফেললাম, শ্বশুরবাবু, নিশা সেন কে? মহেন্দ্রবাবুর হাত থেকে ফোর্ক পড়ে গেল। তিনি আমার দিকে তাকালেন, তার মুখ সাদা হয়ে গেল। কোথায় শুনলে এই নাম? তিনি জিজ্ঞেস করলেন, তার কণ্ঠস্বর কাঁপছিল। কোথাও না, আমি বললাম। আমি শুধু জিজ্ঞেস করছিলাম গু। এটা আমার প্রথম স্ত্রীর নাম, তিনি ধীরে ধীরে বললেন। আমি অবাক হয়ে গেলাম। আপনার প্রথম স্ত্রী? আমি জানতাম না আপনি দুবার বিয়ে করেছিলেন গু। হ্যাঁ, তিনি বললেন। আমি তোমাদের কাউকে বলিনি। সেটা আমার জীবনের একটা দুঃখজনক অধ্যায়। কি হয়েছিল? আমি জিজ্ঞেস করলাম। সে আমাকে ছেড়ে চলে গিয়েছিল অন্য একজনের সাথে, তিনি উত্তর দিলেন। আমি তার কথা আর কখনো উল্লেখ করি না গি। আমি আর কিছু জিজ্ঞেস করলাম না। কিন্তু আমি লক্ষ্য করলাম তিনি সারা সন্ধ্যা অস্বস্তিতে ছিলেন। পরের দিন সকালে আমি বাজারে গেলাম। আমি ফেরার পথে একটি পুরনো বইয়ের দোকানের সামনে থামলাম। আমি ভেতরে ঢুকলাম। আমি পুরনো খবরের কাগজ দেখছিলাম। হঠাৎ একটি হেডলাইন আমার চোখে পড়ল, বিচারক মহেন্দ্র সেনের স্ত্রী রহস্যজনকভাবে নিখোঁজ। আমি পত্রিকাটি কিনে নিলাম। বাড়ি ফিরে আমি পড়লাম। এতে লেখা ছিল, বিচারক মহেন্দ্র সেনের স্ত্রী নিশা সেন গত সপ্তাহ থেকে নিখোঁজ। পুলিশ তাকে খুঁজছে। বিচারক সেন বলেছেন তিনি বিশ্বাস করেন তার স্ত্রী কারো সাথে পালিয়ে গেছেন গু। পত্রিকাটির তারিখ ছিল 23 বছর আগের। এর মানে মহেন্দ্রবাবু আমাকে মিথ্যা বলেছেন। তার স্ত্রী হার্ট অ্যাটাকে মারা যাননি, তিনি নিখোঁজ হয়েছিলেন। আমি পত্রিকাটি লুকিয়ে রাখলাম। আমি মহেন্দ্রবাবুকে একবারও এ সম্পর্কে জিজ্ঞেস করিনি। আমি আরও তথ্য খুঁজতে চাইলাম। সেই রাতে আমি আবার একটি ইমেইল পেলাম। তুমি কি খবরের কাগজটি পড়েছ? আরও অনেক কিছু আছে। বিপিননগর পার্কে আমার সাথে দেখা করো কাল সকাল 9টায়। আমি জানতাম না কি করব। আমি কি অচেনা কারো সাথে দেখা করব? এটা বিপজ্জনক হতে পারে। কিন্তু আমি সত্যটা জানতে চাইছিলাম। পরের দিন সকালে আমি মহেন্দ্রবাবুকে বললাম যে আমি আমার এক বান্ধবীর সাথে দেখা করতে যাচ্ছি। তিনি আমাকে সতর্ক করে দিলেন, সাবধানে থেকো আমেলিয়া। সেদিনের চুরির পর আমি চাই না তুমি একা ঘুরে বেড়াও। চিন্তা করবেন না শ্বশুরবাবু। আমি ঠিক থাকব, আমি বললাম। আমি বিপিননগর পার্কে গেলাম সকাল 9টায়। সেখানে লোকজন ছিল, কিছু বয়স্ক লোক হাঁটছিলেন, কিছু বাচ্চা খেলছিল। আমি একটি বেঞ্চে বসে অপেক্ষা করছিলাম। হঠাৎ একজন মহিলা আমার পাশে এসে বসলেন। তিনি 60-এর উপরে হবেন, কিন্তু এখনও দেখতে সুন্দর। আমেলিয়া, তিনি জিজ্ঞেস করলেন। আমি মাথা নাড়লাম। আপনি কে? আমি জানতে চাইলাম। আমার নাম নিশা সেন, তিনি বললেন। আমি শক খেলাম। কিন্তু আপনি তো গু। মারা যায়নি, নিখোঁজও হয়নি, তিনি বললেন। আমি পালিয়ে গিয়েছিলাম। কারণ আমার জীবন বিপদে ছিল। কি বলছেন আপনি? আমি বিশ্বাস করতে পারছিলাম না। মহেন্দ্র একজন খুনি, তিনি ধীরে ধীরে বললেন। সে আমাকে মারতে চেয়েছিল গু। এটা অসম্ভব, আমি বললাম। তিনি একজন সম্মানিত বিচারক ছিলেন গু। তার সম্মান ছিল শুধু বাইরের দিকটা, নিশা বললেন। ভেতরে সে একজন হিংস্র, অত্যাচারী মানুষ। সে আমার সাথে অত্যাচার করত। আমি সেটা আর সহ্য করতে পারিনি গিয়ে। আমি নিশাকে বিশ্বাস করতে পারছিলাম না। আপনি কেন এখন ফিরে এসেছেন? 23 বছর পর? আমি দেখেছি তোমার বাড়িতে চুরির খবর পত্রিকায়, তিনি বললেন। আমি ভয় পেয়েছি। মহেন্দ্র এখন তোমার পিছনে লেগেছে গিউ। আমার পিছনে? আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম। কেন? তোমার সম্পত্তির জন্য, তিনি বললেন। তোমার বাবা তোমাকে অনেক সম্পত্তি দিয়েছেন, তাই না? আমি চারদিকে তাকালাম। ডায়েরিটা ছিল বিছানায়। আমি সেটা নিতে যাচ্ছিলাম, কিন্তু মহেন্দ্রবাবু আমার আগে সেটা নিয়ে নিলেন। এটা কি খুঁজছ? তিনি জিজ্ঞেস করলেন ডায়েরিটা দেখিয়ে। এটা আমারই, আমার কাছেই থাকবে গি।
পুলিশ অফিসাররা নিশাকে নিয়ে চলে গেলেন। মহেন্দ্রবাবু এবং আমি একা রয়ে গেলাম হোটেল রুমে। শ্বশুরবাবু, আমি পিছনে হাঁটতে হাঁটতে বললাম, আপনি কি করছেন? আমি ঠিক তাই করছি যা আমার করা উচিত, তিনি ধীরে ধীরে বললেন, আমার দিকে এগিয়ে আসতে আসতে। তুমি আমার হওয়ার কথা, আমেলিয়া। তুমি আমার হবে গু। আমি জানালার দিকে দৌড়ালাম। আমরা ছিলাম দ্বিতীয় তলায়। আমি জানালা দিয়ে লাফিয়ে পড়তে পারতাম, কিন্তু সেটা বিপজ্জনক হবে। আমি দরজার দিকে দৌড়ালাম, কিন্তু মহেন্দ্রবাবু আমাকে আটকে দিলেন। তুমি কোথাও যাচ্ছ না, তিনি বললেন, আমার হাত ধরে। তুমি আমার সাথে বাড়ি যাবে। আমরা একটি পরিবার হব গো। না, আমি চিৎকার করে উঠলাম। আমি তাকে ধাক্কা দিলাম। তিনি পিছলে পড়ে গেলেন। আমি দরজা দিয়ে বের হয়ে দৌড়ালাম। আমি হোটেলের লবিতে পৌঁছে গেলাম। মহেন্দ্রবাবু আমার পিছনে ছিলেন। সাহায্য করুন, আমি চিৎকার করে উঠলাম। এই লোকটি আমাকে আক্রমণ করতে চাইছে গি। হোটেলের স্টাফরা দৌড়ে এলো। তারা মহেন্দ্রবাবুকে আটকে দিলেন। আমি বাইরে বের হয়ে একটা ট্যাক্সি নিলাম। পুলিশ স্টেশনে নিয়ে চলুন, আমি ড্রাইভারকে বললাম। পুলিশ স্টেশনে আমি সব বললাম। আমি ডায়েরি সম্পর্কে বললাম, ফোন কল সম্পর্কে বললাম, নিশা সম্পর্কে বললাম। তারা আমাকে বিশ্বাস করল না। তারা বলল, মহেন্দ্রবাবু একজন সম্মানিত বিচারক ছিলেন, আমার অভিযোগের কোনো প্রমাণ নেই। নিশাকে তারা মাসিক রোগী হিসেবে দেখছিলেন, যে ভান করছিল সে মহেন্দ্রবাবুর নিখোঁজ স্ত্রী। আমি আবার হোটেলে ফিরে গেলাম, আলাদা একটি হোটেলে। আমি রোহিতকে ফোন করার চেষ্টা করলাম, কিন্তু তার ফোন এখনও বন্ধ ছিল। আমি ভয় পাচ্ছিলাম। আমি হোটেল রুমে ছিলাম যখন আমার ফোন বাজল। একটি অচেনা নম্বর। হ্যালো, আমি উত্তর দিলাম। আমেলিয়া, একটি পুরুষ কণ্ঠ। আমি চিনতে পারলাম না। কে বলছেন? আমি জিজ্ঞেস করলাম। আমি ইন্সপেক্টর রাহুল সরকার, তিনি বললেন। আমি পুলিশ থেকে গি। হ্যাঁ, বলুন, আমি বললাম। আমাদের কথা বলা দরকার, তিনি বললেন। আমি নিশা সেনের সাথে কথা বলেছি। আমার আশা জাগল। আপনি তাকে বিশ্বাস করেছেন? আমি তার কথা শুনেছি, তিনি বললেন। আমরা মহেন্দ্র সেনের অতীত নিয়ে খোঁজখবর করছি। আমরা কিছু আশ্চর্যজনক তথ্য পেয়েছি। কি পেয়েছেন? আমি জিজ্ঞেস করলাম। আমাদের দেখা দরকার, তিনি বললেন। আমি আপনাকে পিক আপ করতে পারি। আমি রাজি হলাম। আমি হোটেলের সামনে অপেক্ষা করলাম। কিছুক্ষণ পর একটি কালো গাড়ি এসে থামল। একজন লোক নামলেন। তিনি 40-এর মাঝামাঝি হবেন, মাঝারি উচ্চতা, মোটা চশমা পরা। মিসেস সেন, তিনি জিজ্ঞেস করলেন। আমি মাথা নাড়লাম। ইন্সপেক্টর সরকার? তিনি মাথা নাড়লেন। আসুন, আমরা স্টেশনে যাই। সেখানে আমরা কথা বলতে পারি। আমি গাড়িতে উঠলাম। আমরা চলতে শুরু করলাম। আমি লক্ষ্য করলাম, আমরা পুলিশ স্টেশনের দিকে যাচ্ছি না। আমরা কোথায় যাচ্ছি? আমি জিজ্ঞেস করলাম। আমরা আরেকটি স্টেশনে যাচ্ছি। আমি ভাবলাম, বাইরে আরও কেউ থাকতে পারে। আমি রান্নাঘরে ঢুকে একটা বড় ছুরি নিলাম। আমি লুকিয়ে বসে রইলাম টেবিলের নিচে। হঠাৎ আবার আলো চলে এলো। আমি আবার বাড়ি জুড়ে আওয়াজ শুনতে পেলাম। কেউ একজন উপরতলায় ঘুরছিল মনে হল। আমি ভয়ে কাঁপছিলাম। হঠাৎ আমার ফোন বাজল। ফোন উপরে ছিল, কিন্তু রিংটোন আমি স্পষ্ট শুনতে পেলাম। অন্য ব্যক্তিটিও নিশ্চয়ই শুনতে পেয়েছিল। আমি বুঝতে পারলাম, যেই ব্যক্তিটি হোক না কেন, সে এখন জানে যে আমি বাড়িতে আছি। আমি দেখলাম বাড়ির পিছনের দরজা খোলা। আমি সেখান দিয়ে বের হওয়ার সিদ্ধান্ত নিলাম। আমি আস্তে আস্তে দরজার দিকে এগিয়ে গেলাম। হঠাৎ আমি শুনতে পেলাম, উপর থেকে কেউ একজন নিচে নামছে। আমি আর সময় নষ্ট না করে দৌড়ে বের হয়ে গেলাম। আমি পিছনে তাকালাম না, শুধু দৌড়াতে লাগলাম। আমি পাঁচিলের কাছে পৌঁছে গেলাম। কিন্তু পাঁচিল ছিল খুব উঁচু। আমি পারছিলাম না উঠতে। আমি আমার পিছনে একজনকে আসতে দেখলাম। আমি জোরে চিৎকার করে উঠলাম। হঠাৎ আমাদের বাড়ির গেটের কাছে একটি গাড়ি এসে থামল। আমি দেখলাম, সেটি ছিল শ্বশুরবাবুর গাড়ি। আমি দৌড়ে গেটের দিকে গেলাম। শ্বশুরবাবু, আমি চিৎকার করে ডাকলাম। মহেন্দ্রবাবু গাড়ি থেকে নামলেন। কি হয়েছে আমেলিয়া? তুমি এমন করে কেন দৌড়াচ্ছ? বাড়িতে কেউ ঢুকেছে, আমি কাঁপতে কাঁপতে বললাম। মহেন্দ্রবাবু তার ড্রাইভারকে ইশারা করলেন গাড়িতেই থাকতে।
তিনি আমাকে পেছনে রেখে বাড়ির দিকে এগিয়ে গেলেন। আমি তাকে ধরে রাখলাম, না শ্বশুরবাবু, আপনি যাবেন না। আসুন আমরা পুলিশে ফোন করি গি। চিন্তা করো না আমেলিয়া, আমি দেখে আসি, তিনি বললেন। আমি তার সাথে গেলাম। আমরা বাড়িতে ঢুকলাম। সবকিছু ঠিকঠাক মনে হল। কোনো লোক দেখা গেল না। কিন্তু আমার ঘরের দরজা ভেঙে ফেলা হয়েছিল। আমার আলমারি খোলা ছিল, জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে ছিল। মহেন্দ্রবাবু পুলিশে ফোন করলেন। পুলিশ এলো, তারা বাড়ি দেখল, রিপোর্ট নিল। তারা বলল এটা ছিল একটি চুরির চেষ্টা। আমার গহনা এবং কিছু টাকা চুরি গেছে। পুলিশ বলল তারা খুঁজে দেখবে। সেই রাতে আমি আর ঘুমাতে পারিনি। মহেন্দ্রবাবু আমার পাশে বসেছিলেন। তিনি আমাকে সান্ত্বনা দিচ্ছিলেন। চিন্তা করো না আমেলিয়া, আমি আছি। কেউ তোমার ক্ষতি করতে পারবে না গি। পরের দিন সকালে আমি লক্ষ্য করলাম আমার ফোন নেই। আমি সারা বাড়ি খুঁজলাম কিন্তু পেলাম না। আমি ভাবলাম হয়তো চোর সেটাও নিয়ে গেছে। আমি আমার ল্যাপটপ খুললাম ইমেইল চেক করতে। আমি দেখলাম একটি অচেনা ইমেইল এসেছে। কোনো নাম বা ঠিকানা ছিল না। শুধু লেখা ছিল তোমার শ্বশুরকে বিশ্বাস করো না গি। আমি অবাক হয়ে গেলাম। এটা কি? এ কোন ধরনের মেসেজ? কে পাঠিয়েছে এটা? কেন? আমি মহেন্দ্রবাবুকে এটা দেখাতে যাচ্ছিলাম, কিন্তু শেষ মুহূর্তে থেমে গেলাম। আমি ভাবলাম এটা নিয়ে একটু ভাবা দরকার। আমি ইমেইলটি ডিলিট করে দিলাম। পরের দিন রোহিত ফোন করল। সব ঠিক আছে তো, তিনি জিজ্ঞেস করলেন। হ্যাঁ, সব ঠিক আছে, আমি মিথ্যা বললাম। আমি তাকে চুরির ঘটনা সম্পর্কে বলতে চাইনি। তিনি হয়তো চিন্তা করে বাড়ি ফিরে আসতেন। আমি তার কাজে বাধা দিতে চাইনি। রোহিত সিঙ্গাপুরে ছিল, বাচ্চারা স্কুলে, আমি একা বাড়িতে ছিলাম শ্বশুরবাবুর সাথে। সকালে আমি চা খাচ্ছিলাম। মহেন্দ্রবাবু আমার সামনে বসে খবরের কাগজ পড়ছিলেন। শ্বশুরবাবু, আমি জিজ্ঞেস করলাম, আপনি কি কাউকে চেনেন যে আমাদের ক্ষতি করতে চাইতে পারে? তিনি আমার দিকে তাকালেন। না আমেলিয়া। কেন জিজ্ঞেস করছ? না, এমনি। চুরির ঘটনাটা নিয়ে ভাবছিলাম, আমি বললাম। ওহ, সেটা? সেটা ছিল একটা সাধারণ চুরি। এখানে প্রায়ই হয়। চিন্তা করো না, তিনি বললেন। আমি নোট করলাম তার চোখে কিছু অস্বস্তি। তিনি কি আমাকে সবকিছু বলছেন? আমি প্রথমবারের মতো তাকে সন্দেহ করতে শুরু করলাম। সেদিন বিকেলে আমি আমার ল্যাপটপে আবার একটি ইমেইল পেলাম। মহেন্দ্র সেন আসলে কে? তার অতীত জানো? আমি ইমেইলের উত্তর দিলাম, তুমি কে? তুমি কি চাও? কয়েক মিনিটের মধ্যেই উত্তর এলো। আমি তোমাকে সাহায্য করতে চাই। মহেন্দ্র সেন একজন খুনি গু। আমি হাসতে শুরু করলাম। এটা অবশ্যই কোনো মজা। মহেন্দ্রবাবু ছিলেন একজন বিচারক, সম্মানিত ব্যক্তি। তিনি কিভাবে একজন খুনি হতে পারেন? আমি আবার লিখলাম, তুমি কি পাগল? তিনি একজন অবসরপ্রাপ্ত বিচারক। উত্তর এলো, তার স্ত্রী কিভাবে মারা গেলেন সেটা জানো? আমি জানতাম মহেন্দ্রবাবুর স্ত্রী হার্ট অ্যাটাকে মারা গিয়েছিলেন। তিনি আমাকে এবং রোহিতকে বলেছিলেন। আমি লিখলাম, হার্ট অ্যাটাকু। উত্তর এলো, তাকে জিজ্ঞেস করো নিশা সেন কে ই। আমি ল্যাপটপ বন্ধ করে দিলাম। এটা কোনো মজা বা হয়রানি ছাড়া কিছুই নয়। আমি আর এ নিয়ে ভাবতে চাইনি। সেদিন রাতে আমরা খাবার টেবিলে বসেছিলাম। বাচ্চারা, আমি এবং মহেন্দ্রবাবু। আমি হঠাৎ করেই জিজ্ঞেস করে ফেললাম, শ্বশুরবাবু, নিশা সেন কে? মহেন্দ্রবাবুর হাত থেকে ফোর্ক পড়ে গেল। তিনি আমার দিকে তাকালেন, তার মুখ সাদা হয়ে গেল। কোথায় শুনলে এই নাম? তিনি জিজ্ঞেস করলেন, তার কণ্ঠস্বর কাঁপছিল। কোথাও না, আমি বললাম। আমি শুধু জিজ্ঞেস করছিলাম গু। এটা আমার প্রথম স্ত্রীর নাম, তিনি ধীরে ধীরে বললেন। আমি অবাক হয়ে গেলাম। আপনার প্রথম স্ত্রী? আমি জানতাম না আপনি দুবার বিয়ে করেছিলেন গু। হ্যাঁ, তিনি বললেন। আমি তোমাদের কাউকে বলিনি। সেটা আমার জীবনের একটা দুঃখজনক অধ্যায়। কি হয়েছিল? আমি জিজ্ঞেস করলাম। সে আমাকে ছেড়ে চলে গিয়েছিল অন্য একজনের সাথে, তিনি উত্তর দিলেন। আমি তার কথা আর কখনো উল্লেখ করি না গি। আমি আর কিছু জিজ্ঞেস করলাম না। কিন্তু আমি লক্ষ্য করলাম তিনি সারা সন্ধ্যা অস্বস্তিতে ছিলেন। পরের দিন সকালে আমি বাজারে গেলাম।
আমি ফেরার পথে একটি পুরনো বইয়ের দোকানের সামনে থামলাম। আমি ভেতরে ঢুকলাম। আমি পুরনো খবরের কাগজ দেখছিলাম। হঠাৎ একটি হেডলাইন আমার চোখে পড়ল, বিচারক মহেন্দ্র সেনের স্ত্রী রহস্যজনকভাবে নিখোঁজ। আমি পত্রিকাটি কিনে নিলাম। বাড়ি ফিরে আমি পড়লাম। এতে লেখা ছিল, বিচারক মহেন্দ্র সেনের স্ত্রী নিশা সেন গত সপ্তাহ থেকে নিখোঁজ। পুলিশ তাকে খুঁজছে। বিচারক সেন বলেছেন তিনি বিশ্বাস করেন তার স্ত্রী কারো সাথে পালিয়ে গেছেন। পত্রিকাটির তারিখ ছিল ২৩ বছর আগের। এর মানে মহেন্দ্রবাবু আমাকে মিথ্যা বলেছেন। তার স্ত্রী হার্ট অ্যাটাকে মারা যাননি, তিনি নিখোঁজ হয়েছিলেন। আমি পত্রিকাটি লুকিয়ে রাখলাম। আমি মহেন্দ্রবাবুকে একবারও এ সম্পর্কে জিজ্ঞেস করিনি। আমি আরও তথ্য খুঁজতে চাইলাম। সেই রাতে আমি আবার একটি ইমেইল পেলাম। তুমি কি খবরের কাগজটি পড়েছ? আরও অনেক কিছু আছে। বিপিননগর পার্কে আমার সাথে দেখা করো, কাল সকাল ৯টায়। আমি জানতাম না কি করব। আমি কি অচেনা কারো সাথে দেখা করব? এটা বিপজ্জনক হতে পারে। কিন্তু আমি সত্যটা জানতে চাইছিলাম। পরের দিন সকালে আমি মহেন্দ্রবাবুকে বললাম যে আমি আমার এক বান্ধবীর সাথে দেখা করতে যাচ্ছি। তিনি আমাকে সতর্ক করে দিলেন, সাবধানে থেকো, আমেলিয়া। সেদিনের চুরির পর আমি চাই না তুমি একা ঘুরে বেড়াও। চিন্তা করবেন না শ্বশুরবাবু। আমি ঠিক থাকব, আমি বললাম। আমি বিপিননগর পার্কে গেলাম সকাল ৯টায়। সেখানে লোকজন ছিল, কিছু বয়স্ক লোক হাঁটছিলেন, কিছু বাচ্চা খেলছিল। আমি একটি বেঞ্চে বসে অপেক্ষা করছিলাম। হঠাৎ একজন মহিলা আমার পাশে এসে বসলেন। তিনি ষাটের উপরে হবেন, কিন্তু এখনও দেখতে সুন্দর। আমেলিয়া, তিনি জিজ্ঞেস করলেন। আমি মাথা নাড়লাম। আপনি কে? আমি জানতে চাইলাম। আমার নাম নিশা সেন, তিনি বললেন। আমি শক খেলাম। কিন্তু আপনি তো মারা যায়নি, নিখোঁজও হয়নি, তিনি বললেন। আমি পালিয়ে গিয়েছিলাম। কারণ আমার জীবন বিপদে ছিল। কি বলছেন আপনি? আমি বিশ্বাস করতে পারছিলাম না। মহেন্দ্র একজন খুনি, তিনি ধীরে ধীরে বললেন। সে আমাকে মারতে চেয়েছিল। এটা অসম্ভব, আমি বললাম। তিনি একজন সম্মানিত বিচারক ছিলেন। তার সম্মান ছিল শুধু বাইরের দিকটা, নিশা বললেন। ভেতরে সে একজন হিংস্র, অত্যাচারী মানুষ। সে আমার সাথে অত্যাচার করত। আমি সেটা আর সহ্য করতে পারিনি। আমি নিশাকে বিশ্বাস করতে পারছিলাম না। আপনি কেন এখন ফিরে এসেছেন? ২৩ বছর পর? আমি দেখেছি তোমার বাড়িতে চুরির খবর পত্রিকায়, তিনি বললেন। আমি ভয় পেয়েছি। মহেন্দ্র এখন তোমার পিছনে লেগেছে। আমার পিছনে? আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম। কেন? তোমার সম্পত্তির জন্য, তিনি বললেন। তোমার বাবা তোমাকে অনেক সম্পত্তি দিয়েছেন, তাই না? আমি চারদিকে তাকালাম। ডায়েরিটা ছিল বিছানায়। আমি সেটা নিতে যাচ্ছিলাম, কিন্তু মহেন্দ্রবাবু আমার আগে সেটা নিয়ে নিলেন। এটা কি খুঁজছ? তিনি জিজ্ঞেস করলেন ডায়েরিটা দেখিয়ে। এটা আমারই, আমার কাছেই থাকবে। পুলিশ অফিসাররা নিশাকে নিয়ে চলে গেলেন। মহেন্দ্রবাবু এবং আমি একা রয়ে গেলাম হোটেল রুমে। শ্বশুরবাবু, আমি পিছনে হাঁটতে হাঁটতে বললাম। আপনি কি করছেন? আমি ঠিক তাই করছি যা আমার করা উচিত, তিনি ধীরে ধীরে বললেন, আমার দিকে এগিয়ে আসতে আসতে। তুমি আমার হওয়ার কথা, আমেলিয়া। তুমি আমার হবে। আমি জানালার দিকে দৌড়ালাম। আমরা ছিলাম ২য় তলায়। আমি জানালা দিয়ে লাফিয়ে পড়তে পারতাম, কিন্তু সেটা বিপজ্জনক হবে। আমি দরজার দিকে দৌড়ালাম, কিন্তু মহেন্দ্রবাবু আমাকে আটকে দিলেন। তুমি কোথাও যাচ্ছ না, তিনি বললেন, আমার হাত ধরে। তুমি আমার সাথে বাড়ি যাবে। আমরা একটি পরিবার হব। না, আমি চিৎকার করে উঠলাম। আমি তাকে ধাক্কা দিলাম। তিনি পিছলে পড়ে গেলেন। আমি দরজা দিয়ে বের হয়ে দৌড়ালাম। আমি হোটেলের লবিতে পৌঁছে গেলাম। মহেন্দ্রবাবু আমার পিছনে ছিলেন। সাহায্য করুন, আমি চিৎকার করে উঠলাম। এই লোকটি আমাকে আক্রমণ করতে চাইছে। হোটেলের স্টাফরা দৌড়ে এলো। তারা মহেন্দ্রবাবুকে আটকে দিলেন। আমি বাইরে বের হয়ে একটা ট্যাক্সি নিলাম। পুলিশ স্টেশনে নিয়ে চলুন, আমি ড্রাইভারকে বললাম। পুলিশ স্টেশনে আমি সব বললাম। আমি ডায়েরি সম্পর্কে বললাম, ফোন কল সম্পর্কে বললাম, নিশা সম্পর্কে বললাম। তারা আমাকে বিশ্বাস করল না। তারা বলল, মহেন্দ্রবাবু একজন সম্মানিত বিচারক ছিলেন, আমার অভিযোগের কোনো প্রমাণ নেই।
নিশাকে তারা মাসিক রোগী হিসেবে দেখছিলেন, যে ভান করছিল সে মহেন্দ্রবাবুর নিখোঁজ স্ত্রী। আমি আবার হোটেলে ফিরে গেলাম, আলাদা একটি হোটেলে। আমি রোহিতকে ফোন করার চেষ্টা করলাম, কিন্তু তার ফোন এখনও বন্ধ ছিল। আমি ভয় পাচ্ছিলাম। আমি হোটেল রুমে ছিলাম যখন আমার ফোন বাজল। একটি অচেনা নম্বর। হ্যালো, আমি উত্তর দিলাম। আমেলিয়া, একটি পুরুষ কণ্ঠ। আমি চিনতে পারলাম না। কে বলছেন? আমি জিজ্ঞেস করলাম। আমি ইন্সপেক্টর রাহুল সরকার, তিনি বললেন। আমি পুলিশ থেকে গি। হ্যাঁ, বলুন, আমি বললাম। আমাদের কথা বলা দরকার, তিনি বললেন। আমি নিশা সেনের সাথে কথা বলেছি। আমার আশা জাগল। আপনি তাকে বিশ্বাস করেছেন? আমি তার কথা শুনেছি, তিনি বললেন। আমরা মহেন্দ্র সেনের অতীত নিয়ে খোঁজখবর করছি। আমরা কিছু আশ্চর্যজনক তথ্য পেয়েছি। কি পেয়েছেন? আমি জিজ্ঞেস করলাম। আমাদের দেখা দরকার, তিনি বললেন। আমি আপনাকে পিক আপ করতে পারি। আমি রাজি হলাম। আমি হোটেলের সামনে অপেক্ষা করলাম। কিছুক্ষণ পর একটি কালো গাড়ি এসে থামল। একজন লোক নামলেন। তিনি 40-এর মাঝামাঝি হবেন, মাঝারি উচ্চতা, মোটা চশমা পরা। মিসেস সেন? তিনি জিজ্ঞেস করলেন। আমি মাথা নাড়লাম। ইন্সপেক্টর সরকার? তিনি মাথা নাড়লেন। আসুন, আমরা স্টেশনে যাই। সেখানে আমরা কথা বলতে পারি। আমি গাড়িতে উঠলাম। আমরা চলতে শুরু করলাম। আমি লক্ষ্য করলাম আমরা পুলিশ স্টেশনের দিকে যাচ্ছি না। আমরা কোথায় যাচ্ছি? আমি জিজ্ঞেস করলাম। আমরা আরেকটি স্টেশনে যাচ্ছি। আমি ভাবলাম বাইরে আরও কেউ থাকতে পারে। আমি রান্নাঘরে ঢুকে একটা বড় ছুরি নিলাম। আমি লুকিয়ে বসে রইলাম টেবিলের নিচে। হঠাৎ আবার আলো চলে এলো। আমি আবার বাড়ি জুড়ে আওয়াজ শুনতে পেলাম। কেউ একজন উপরতলায় ঘুরছিল মনে হল। আমি ভয়ে কাঁপছিলাম। হঠাৎ আমার ফোন বাজল। ফোন উপরে ছিল, কিন্তু রিংটোন আমি স্পষ্ট শুনতে পেলাম। অন্য ব্যক্তিটিও নিশ্চয়ই শুনতে পেয়েছিল। আমি বুঝতে পারলাম, যেই ব্যক্তিটি হোক না কেন, সে এখন জানে যে আমি বাড়িতে আছি। আমি দেখলাম বাড়ির পিছনের দরজা খোলা। আমি সেখান দিয়ে বের হওয়ার সিদ্ধান্ত নিলাম। আমি আস্তে আস্তে দরজার দিকে এগিয়ে গেলাম। হঠাৎ আমি শুনতে পেলাম উপর থেকে কেউ একজন নিচে নামছে। আমি আর সময় নষ্ট না করে দৌড়ে বের হয়ে গেলাম। আমি পিছনে তাকালাম না, শুধু দৌড়াতে লাগলাম। আমি পাঁচিলের কাছে পৌঁছে গেলাম। কিন্তু পাঁচিল ছিল খুব উঁচু। আমি পারছিলাম না উঠতে। আমি আমার পিছনে একজনকে আসতে দেখলাম। আমি জোরে চিৎকার করে উঠলাম। হঠাৎ আমাদের বাড়ির গেটের কাছে একটি গাড়ি এসে থামল। আমি দেখলাম সেটি ছিল শ্বশুরবাবুর গাড়ি। আমি দৌড়ে গেটের দিকে গেলাম। শ্বশুরবাবু, আমি চিৎকার করে ডাকলাম। মহেন্দ্রবাবু গাড়ি থেকে নামলেন। কি হয়েছে আমেলিয়া? তুমি এমন করে কেন দৌড়াচ্ছ? বাড়িতে কেউ ঢুকেছে, আমি কাঁপতে কাঁপতে বললাম। মহেন্দ্রবাবু তার ড্রাইভারকে ইশারা করলেন গাড়িতেই থাকতে। তিনি আমাকে পেছনে রেখে বাড়ির দিকে এগিয়ে গেলেন। আমি তাকে ধরে রাখলাম। না শ্বশুরবাবু, আপনি যাবেন না। আসুন, আমরা পুলিশে ফোন করি গি। চিন্তা করো না আমেলিয়া, আমি দেখে আসি, তিনি বললেন। আমি তার সাথে গেলাম। আমরা বাড়িতে ঢুকলাম। সবকিছু ঠিকঠাক মনে হল। কোনো লোক দেখা গেল না। কিন্তু আমার ঘরের দরজা ভেঙে ফেলা হয়েছিল। আমার আলমারি খোলা ছিল, জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে ছিল। মহেন্দ্রবাবু পুলিশে ফোন করলেন। পুলিশ এলো, তারা বাড়ি দেখল, রিপোর্ট নিল। তারা বলল এটা ছিল একটি চুরির চেষ্টা। আমার গহনা এবং কিছু টাকা চুরি গেছে। পুলিশ বলল তারা খুঁজে দেখবে। সেই রাতে আমি আর ঘুমাতে পারিনি। মহেন্দ্রবাবু আমার পাশে বসেছিলেন। তিনি আমাকে সান্ত্বনা দিচ্ছিলেন। চিন্তা করো না আমেলিয়া, আমি আছি। কেউ তোমার ক্ষতি করতে পারবে না গি। পরের দিন সকালে আমি লক্ষ্য করলাম আমার ফোন নেই। আমি সারা বাড়ি খুঁজলাম, কিন্তু পেলাম না। আমি ভাবলাম হয়তো চোর সেটাও নিয়ে গেছে। আমি আমার ল্যাপটপ খুললাম ইমেইল চেক করতে। আমি দেখলাম একটি অচেনা ইমেইল এসেছে। কোনো নাম বা ঠিকানা ছিল না। শুধু লেখা ছিল তোমার শ্বশুরকে বিশ্বাস করো না গি। আমি অবাক হয়ে গেলাম। এটা কি? এ কোন ধরনের মেসেজ?
কে পাঠিয়েছে এটা? কেন? আমি মহেন্দ্রবাবুকে এটা দেখাতে যাচ্ছিলাম, কিন্তু শেষ মুহূর্তে থেমে গেলাম। আমি ভাবলাম, এটা নিয়ে একটু ভাবা দরকার। আমি ইমেইলটি ডিলিট করে দিলাম। পরের দিন রোহিত ফোন করল। সব ঠিক আছে তো? তিনি জিজ্ঞেস করলেন। হ্যাঁ, সব ঠিক আছে, আমি মিথ্যা বললাম। আমি তাকে চুরির ঘটনা সম্পর্কে বলতে চাইনি। তিনি হয়তো চিন্তা করে বাড়ি ফিরে আসতেন। আমি তার কাজে বাধা দিতে চাইনি। রোহিত সিঙ্গাপুরে ছিল, বাচ্চারা স্কুলে, আমি একা বাড়িতে ছিলাম শ্বশুরবাবুর সাথে। সকালে আমি চা খাচ্ছিলাম। মহেন্দ্রবাবু আমার সামনে বসে খবরের কাগজ পড়ছিলেন। শ্বশুরবাবু, আমি জিজ্ঞেস করলাম, আপনি কি কাউকে চেনেন যে আমাদের ক্ষতি করতে চাইতে পারে? তিনি আমার দিকে তাকালেন। না, আমেলিয়া। কেন জিজ্ঞেস করছ? না, এমনি। চুরির ঘটনাটা নিয়ে ভাবছিলাম, আমি বললাম। ওহ, সেটা? সেটা ছিল একটা সাধারণ চুরি। এখানে প্রায় হয়। চিন্তা করো না, তিনি বললেন। আমি নোট করলাম তার চোখে কিছু অস্বস্তি। তিনি কি আমাকে সবকিছু বলছেন? আমি প্রথমবারের মতো তাকে সন্দেহ করতে শুরু করলাম। সেদিন বিকেলে আমি আমার ল্যাপটপে আবার একটি ইমেইল পেলাম। মহেন্দ্র সেন আসলে কে? তার অতীত জানো? আমি ইমেইলের উত্তর দিলাম, তুমি কে? তুমি কি চাও? কয়েক মিনিটের মধ্যেই উত্তর এলো। আমি তোমাকে সাহায্য করতে চাই। মহেন্দ্র সেন একজন খুনি। আমি হাসতে শুরু করলাম। এটা অবশ্যই কোনো মজা। মহেন্দ্রবাবু ছিলেন একজন বিচারক, সম্মানিত ব্যক্তি। তিনি কিভাবে একজন খুনি হতে পারেন? আমি আবার লিখলাম, তুমি কি পাগল? তিনি একজন অবসরপ্রাপ্ত বিচারক। উত্তর এলো, তার স্ত্রী কিভাবে মারা গেলেন? সেটা জানো? আমি জানতাম মহেন্দ্রবাবুর স্ত্রী হার্ট অ্যাটাকে মারা গিয়েছিলেন। তিনি আমাকে এবং রোহিতকে বলেছিলেন। আমি লিখলাম, হার্ট অ্যাটাক। উত্তর এলো, তাকে জিজ্ঞেস করো, নিশা সেন কে? আমি ল্যাপটপ বন্ধ করে দিলাম। এটা কোনো মজা বা হয়রানি ছাড়া কিছুই নয়। আমি আর এ নিয়ে ভাবতে চাইনি। সেদিন রাতে আমরা খাবার টেবিলে বসেছিলাম। বাচ্চারা, আমি এবং মহেন্দ্রবাবু। আমি হঠাৎ করেই জিজ্ঞেস করে ফেললাম, শ্বশুরবাবু, নিশা সেন কে? মহেন্দ্রবাবুর হাত থেকে ফোর্ক পড়ে গেল। তিনি আমার দিকে তাকালেন, তার মুখ সাদা হয়ে গেল। কোথায় শুনলে এই নাম? তিনি জিজ্ঞেস করলেন, তার কণ্ঠস্বর কাঁপছিল। কোথাও না, আমি বললাম। আমি শুধু জিজ্ঞেস করছিলাম। এটা আমার প্রথম স্ত্রীর নাম, তিনি ধীরে ধীরে বললেন। আমি অবাক হয়ে গেলাম। আপনার প্রথম স্ত্রী? আমি জানতাম না আপনি দুবার বিয়ে করেছিলেন। হ্যাঁ, তিনি বললেন। আমি তোমাদের কাউকে বলিনি। সেটা আমার জীবনের একটা দুঃখজনক অধ্যায়। কি হয়েছিল? আমি জিজ্ঞেস করলাম। সে আমাকে ছেড়ে চলে গিয়েছিল অন্য একজনের সাথে, তিনি উত্তর দিলেন। আমি তার কথা আর কখনো উল্লেখ করি না। আমি আর কিছু জিজ্ঞেস করলাম না। কিন্তু আমি লক্ষ্য করলাম, তিনি সারা সন্ধ্যা অস্বস্তিতে ছিলেন। পরের দিন সকালে আমি বাজারে গেলাম। আমি ফেরার পথে একটি পুরনো বইয়ের দোকানের সামনে থামলাম। আমি ভেতরে ঢুকলাম। আমি পুরনো খবরের কাগজ দেখছিলাম। হঠাৎ একটি হেডলাইন আমার চোখে পড়ল, বিচারক মহেন্দ্র সেনের স্ত্রী রহস্যজনকভাবে নিখোঁজ। আমি পত্রিকাটি কিনে নিলাম। বাড়ি ফিরে আমি পড়লাম। এতে লেখা ছিল, বিচারক মহেন্দ্র সেনের স্ত্রী নিশা সেন গত সপ্তাহ থেকে নিখোঁজ। পুলিশ তাকে খুঁজছে। বিচারক সেন বলেছেন, তিনি বিশ্বাস করেন তার স্ত্রী কারো সাথে পালিয়ে গেছেন। পত্রিকাটির তারিখ ছিল 23 বছর আগের। এর মানে মহেন্দ্রবাবু আমাকে মিথ্যা বলেছেন। তার স্ত্রী হার্ট অ্যাটাকে মারা যাননি, তিনি নিখোঁজ হয়েছিলেন। আমি পত্রিকাটি লুকিয়ে রাখলাম। আমি মহেন্দ্রবাবুকে একবারও এ সম্পর্কে জিজ্ঞেস করিনি। আমি আরও তথ্য খুঁজতে চাইলাম। সেই রাতে আমি আবার একটি ইমেইল পেলাম। তুমি কি খবরের কাগজটি পড়েছ? আরও অনেক কিছু আছে। বিপিননগর পার্কে আমার সাথে দেখা করো, কাল সকাল 9টায়। আমি জানতাম না কি করব। আমি কি অচেনা কারো সাথে দেখা করব? এটা বিপজ্জনক হতে পারে। কিন্তু আমি সত্যটা জানতে চাইছিলাম। পরের দিন সকালে আমি মহেন্দ্রবাবুকে বললাম যে আমি আমার এক বান্ধবীর সাথে দেখা করতে যাচ্ছি। তিনি আমাকে সতর্ক করে দিলেন, সাবধানে থেকো, আমেলিয়া। সেদিনের চুরির পর আমি চাই না তুমি একা ঘুরে বেড়াও। চিন্তা করবেন না, শ্বশুরবাবু। আমি ঠিক থাকব, আমি বললাম। আমি বিপিননগর পার্কে গেলাম সকাল 9টায়।
সেখানে লোকজন ছিল, কিছু বয়স্ক লোক হাঁটছিলেন, কিছু বাচ্চা খেলছিল। আমি একটি বেঞ্চে বসে অপেক্ষা করছিলাম। হঠাৎ একজন মহিলা আমার পাশে এসে বসলেন। তিনি ৬০-এর উপরে হবেন, কিন্তু এখনও দেখতে সুন্দর। আমেলিয়া, তিনি জিজ্ঞেস করলেন। আমি মাথা নাড়লাম। আপনি কে? আমি জানতে চাইলাম। আমার নাম নিশা সেন, তিনি বললেন। আমি শক খেলাম। কিন্তু আপনি তো মারা যায়নি, নিখোঁজও হয়নি, তিনি বললেন। আমি পালিয়ে গিয়েছিলাম। কারণ আমার জীবন বিপদে ছিল। কি বলছেন আপনি? আমি বিশ্বাস করতে পারছিলাম না। মহেন্দ্র একজন খুনি, তিনি ধীরে ধীরে বললেন। সে আমাকে মারতে চেয়েছিল। এটা অসম্ভব, আমি বললাম। তিনি একজন সম্মানিত বিচারক ছিলেন। তার সম্মান ছিল শুধু বাইরের দিকটা, নিশা বললেন। ভেতরে সে একজন হিংস্র, অত্যাচারী মানুষ। সে আমার সাথে অত্যাচার করত। আমি সেটা আর সহ্য করতে পারিনি। আমি নিশাকে বিশ্বাস করতে পারছিলাম না। আপনি কেন এখন ফিরে এসেছেন? ২৩ বছর পর? আমি দেখেছি তোমার বাড়িতে চুরির খবর পত্রিকায়, তিনি বললেন। আমি ভয় পেয়েছি। মহেন্দ্র এখন তোমার পিছনে লেগেছে। আমার পিছনে? আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম। কেন? তোমার সম্পত্তির জন্য, তিনি বললেন। তোমার বাবা তোমাকে অনেক সম্পত্তি দিয়েছেন, তাই না? আমি চারদিকে তাকালাম। ডায়েরিটা ছিল বিছানায়। আমি সেটা নিতে যাচ্ছিলাম, কিন্তু মহেন্দ্রবাবু আমার আগে সেটা নিয়ে নিলেন। এটা কি খুঁজছ? তিনি জিজ্ঞেস করলেন ডায়েরিটা দেখিয়ে। এটা আমারই, আমার কাছেই থাকবে। পুলিশ অফিসাররা নিশাকে নিয়ে চলে গেলেন। মহেন্দ্রবাবু এবং আমি একা রয়ে গেলাম হোটেল রুমে। শ্বশুরবাবু, আমি পিছনে হাঁটতে হাঁটতে বললাম। আপনি কি করছেন? আমি ঠিক তাই করছি যা আমার করা উচিত, তিনি ধীরে ধীরে বললেন, আমার দিকে এগিয়ে আসতে আসতে। তুমি আমার হওয়ার কথা, আমেলিয়া। তুমি আমার হবে। আমি জানালার দিকে দৌড়ালাম। আমরা ছিলাম ২য় তলায়। আমি জানালা দিয়ে লাফিয়ে পড়তে পারতাম, কিন্তু সেটা বিপজ্জনক হবে। আমি দরজার দিকে দৌড়ালাম, কিন্তু মহেন্দ্রবাবু আমাকে আটকে দিলেন। তুমি কোথাও যাচ্ছ না, তিনি বললেন, আমার হাত ধরে। তুমি আমার সাথে বাড়ি যাবে। আমরা একটি পরিবার হব। না, আমি চিৎকার করে উঠলাম। আমি তাকে ধাক্কা দিলাম। তিনি পিছলে পড়ে গেলেন। আমি দরজা দিয়ে বের হয়ে দৌড়ালাম। আমি হোটেলের লবিতে পৌঁছে গেলাম। মহেন্দ্রবাবু আমার পিছনে ছিলেন। সাহায্য করুন, আমি চিৎকার করে উঠলাম। এই লোকটি আমাকে আক্রমণ করতে চাইছে। হোটেলের স্টাফরা দৌড়ে এলো। তারা মহেন্দ্রবাবুকে আটকে দিলেন। আমি বাইরে বের হয়ে একটা ট্যাক্সি নিলাম। পুলিশ স্টেশনে নিয়ে চলুন, আমি ড্রাইভারকে বললাম। পুলিশ স্টেশনে আমি সব বললাম। আমি ডায়েরি সম্পর্কে বললাম, ফোন কল সম্পর্কে বললাম, নিশা সম্পর্কে বললাম। তারা আমাকে বিশ্বাস করল না। তারা বলল, মহেন্দ্রবাবু একজন সম্মানিত বিচারক ছিলেন, আমার অভিযোগের কোনো প্রমাণ নেই। নিশাকে তারা মাসিক রোগী হিসেবে দেখছিলেন, যে ভান করছিল সে মহেন্দ্রবাবুর নিখোঁজ স্ত্রী। আমি আবার হোটেলে ফিরে গেলাম, আলাদা একটি হোটেলে। আমি রোহিতকে ফোন করার চেষ্টা করলাম, কিন্তু তার ফোন এখনও বন্ধ ছিল। আমি ভয় পাচ্ছিলাম। আমি হোটেল রুমে ছিলাম যখন আমার ফোন বাজল। একটি অচেনা নম্বর। হ্যালো, আমি উত্তর দিলাম। আমেলিয়া, একটি পুরুষ কণ্ঠ। আমি চিনতে পারলাম না। কে বলছেন? আমি জিজ্ঞেস করলাম। আমি ইন্সপেক্টর রাহুল সরকার, তিনি বললেন। আমি পুলিশ থেকে। হ্যাঁ, বলুন, আমি বললাম। আমাদের কথা বলা দরকার, তিনি বললেন। আমি নিশা সেনের সাথে কথা বলেছি। আমার আশা জাগল। আপনি তাকে বিশ্বাস করেছেন? আমি তার কথা শুনেছি, তিনি বললেন। আমরা মহেন্দ্র সেনের অতীত নিয়ে খোঁজখবর করছি। আমরা কিছু আশ্চর্যজনক তথ্য পেয়েছি। কি পেয়েছেন? আমি জিজ্ঞেস করলাম। আমাদের দেখা দরকার, তিনি বললেন। আমি আপনাকে পিক আপ করতে পারি। আমি রাজি হলাম। আমি হোটেলের সামনে অপেক্ষা করলাম। কিছুক্ষণ পর একটি কালো গাড়ি এসে থামল। একজন লোক নামলেন। তিনি ৪০-এর মাঝামাঝি হবেন, মাঝারি উচ্চতা, মোটা চশমা পরা। মিসেস সেন, তিনি জিজ্ঞেস করলেন। আমি মাথা নাড়লাম। ইন্সপেক্টর সরকার? তিনি মাথা নাড়লেন। আসুন, আমরা স্টেশনে যাই। সেখানে আমরা কথা বলতে পারি। আমি গাড়িতে উঠলাম।
আমরা চলতে শুরু করলাম। আমি লক্ষ্য করলাম আমরা পুলিশ স্টেশনের দিকে যাচ্ছি না। আমরা কোথায় যাচ্ছি? আমি জিজ্ঞেস করলাম। আমরা আরেকটি স্টেশনে যাচ্ছি। আমি ভাবলাম বাইরে আরও কেউ থাকতে পারে। আমি রান্নাঘরে ঢুকে একটা বড় ছুরি নিলাম। আমি লুকিয়ে বসে রইলাম টেবিলের নিচে। হঠাৎ আবার আলো চলে এলো। আমি আবার বাড়ি জুড়ে আওয়াজ শুনতে পেলাম। কেউ একজন উপরতলায় ঘুরছিল মনে হলো। আমি ভয়ে কাঁপছিলাম। হঠাৎ আমার ফোন বাজল। ফোন উপরে ছিল কিন্তু রিংটোন আমি স্পষ্ট শুনতে পেলাম। অন্য ব্যক্তিটিও নিশ্চয়ই শুনতে পেয়েছিল। আমি বুঝতে পারলাম যেই ব্যক্তিটি হোক না কেন সে এখন জানে যে আমি বাড়িতে আছি। আমি দেখলাম বাড়ির পিছনের দরজা খোলা। আমি সেখান দিয়ে বের হওয়ার সিদ্ধান্ত নিলাম। আমি আস্তে আস্তে দরজার দিকে এগিয়ে গেলাম। হঠাৎ আমি শুনতে পেলাম উপর থেকে কেউ একজন নিচে নামছে। আমি আর সময় নষ্ট না করে দৌড়ে বের হয়ে গেলাম। আমি পিছনে তাকালাম না, শুধু দৌড়াতে লাগলাম। আমি পাঁচিলের কাছে পৌঁছে গেলাম। কিন্তু পাঁচিল ছিল খুব উঁচু। আমি পারছিলাম না উঠতে। আমি আমার পিছনে একজনকে আসতে দেখলাম। আমি জোরে চিৎকার করে উঠলাম। হঠাৎ আমাদের বাড়ির গেটের কাছে একটি গাড়ি এসে থামল। আমি দেখলাম সেটি ছিল শ্বশুরবাবুর গাড়ি। আমি দৌড়ে গেটের দিকে গেলাম। শ্বশুরবাবু, আমি চিৎকার করে ডাকলাম। মহেন্দ্রবাবু গাড়ি থেকে নামলেন। কি হয়েছে আমেলিয়া? তুমি এমন করে কেন দৌড়াচ্ছ? বাড়িতে কেউ ঢুকেছে, আমি কাঁপতে কাঁপতে বললাম। মহেন্দ্রবাবু তার ড্রাইভারকে ইশারা করলেন গাড়িতেই থাকতে। তিনি আমাকে পেছনে রেখে বাড়ির দিকে এগিয়ে গেলেন। আমি তাকে ধরে রাখলাম। না শ্বশুরবাবু, আপনি যাবেন না। আসুন আমরা পুলিশে ফোন করি গি। চিন্তা করো না আমেলিয়া, আমি দেখে আসি, তিনি বললেন। আমি তার সাথে গেলাম। আমরা বাড়িতে ঢুকলাম। সবকিছু ঠিকঠাক মনে হলো। কোনো লোক দেখা গেল না। কিন্তু আমার ঘরের দরজা ভেঙে ফেলা হয়েছিল। আমার আলমারি খোলা ছিল, জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে ছিল। মহেন্দ্রবাবু পুলিশে ফোন করলেন। পুলিশ এলো, তারা বাড়ি দেখল, রিপোর্ট নিল। তারা বলল এটা ছিল একটি চুরির চেষ্টা। আমার গহনা এবং কিছু টাকা চুরি গেছে। পুলিশ বলল তারা খুঁজে দেখবে। সেই রাতে আমি আর ঘুমাতে পারিনি। মহেন্দ্রবাবু আমার পাশে বসেছিলেন। তিনি আমাকে সান্ত্বনা দিচ্ছিলেন। চিন্তা করো না আমেলিয়া, আমি আছি। কেউ তোমার ক্ষতি করতে পারবে না গি। পরের দিন সকালে আমি লক্ষ্য করলাম আমার ফোন নেই। আমি সারা বাড়ি খুঁজলাম কিন্তু পেলাম না। আমি ভাবলাম হয়তো চোর সেটাও নিয়ে গেছে। আমি আমার ল্যাপটপ খুললাম ইমেইল চেক করতে। আমি দেখলাম একটি অচেনা ইমেইল এসেছে। কোনো নাম বা ঠিকানা ছিল না। শুধু লেখা ছিল তোমার শ্বশুরকে বিশ্বাস করো না গি। আমি অবাক হয়ে গেলাম। এটা কি? এ কোন ধরনের মেসেজ? কে পাঠিয়েছে এটা? কেন? আমি মহেন্দ্রবাবুকে এটা দেখাতে যাচ্ছিলাম কিন্তু শেষ মুহূর্তে থেমে গেলাম। আমি ভাবলাম এটা নিয়ে একটু ভাবা দরকার। আমি ইমেইলটি ডিলিট করে দিলাম। পরের দিন রোহিত ফোন করল। সব ঠিক আছে তো, তিনি জিজ্ঞেস করলেন। হ্যাঁ সব ঠিক আছে, আমি মিথ্যা বললাম। আমি তাকে চুরির ঘটনা সম্পর্কে বলতে চাইনি। তিনি হয়তো চিন্তা করে বাড়ি ফিরে আসতেন। আমি তার কাজে বাধা দিতে চাইনি। রোহিত সিঙ্গাপুরে ছিল, বাচ্চারা স্কুলে, আমি একা বাড়িতে ছিলাম শ্বশুরবাবুর সাথে। সকালে আমি চা খাচ্ছিলাম। মহেন্দ্রবাবু আমার সামনে বসে খবরের কাগজ পড়ছিলেন। শ্বশুরবাবু, আমি জিজ্ঞেস করলাম, আপনি কি কাউকে চেনেন যে আমাদের ক্ষতি করতে চাইতে পারে? তিনি আমার দিকে তাকালেন। না আমেলিয়া। কেন জিজ্ঞেস করছ? না এমনি। চুরির ঘটনাটা নিয়ে ভাবছিলাম, আমি বললাম। ওহ সেটা? সেটা ছিল একটা সাধারণ চুরি। এখানে প্রায়ই হয়। চিন্তা করো না, তিনি বললেন। আমি নোট করলাম তার চোখে কিছু অস্বস্তি। তিনি কি আমাকে সবকিছু বলছেন? আমি প্রথমবারের মতো তাকে সন্দেহ করতে শুরু করলাম। সেদিন বিকেলে আমি আমার ল্যাপটপে আবার একটি ইমেইল পেলাম। মহেন্দ্র সেন আসলে কে? তার অতীত জানো? আমি ইমেইলের উত্তর দিলাম, তুমি কে? তুমি কি চাও? কয়েক মিনিটের মধ্যেই উত্তর এলো। আমি তোমাকে সাহায্য করতে চাই। মহেন্দ্র সেন একজন খুনি।
আমি হাসতে শুরু করলাম। এটা অবশ্যই কোনো মজা। মহেন্দ্রবাবু ছিলেন একজন বিচারক, সম্মানিত ব্যক্তি। তিনি কিভাবে একজন খুনি হতে পারেন? আমি আবার লিখলাম, তুমি কি পাগল? তিনি একজন অবসরপ্রাপ্ত বিচারক। উত্তর এলো, তার স্ত্রী কিভাবে মারা গেলেন সেটা জানো? আমি জানতাম মহেন্দ্রবাবুর স্ত্রী হার্ট অ্যাটাকে মারা গিয়েছিলেন। তিনি আমাকে এবং রোহিতকে বলেছিলেন। আমি লিখলাম, হার্ট অ্যাটাকু? উত্তর এলো, তাকে জিজ্ঞেস করো, নিশা সেন কে? আমি ল্যাপটপ বন্ধ করে দিলাম। এটা কোনো মজা বা হয়রানি ছাড়া কিছুই নয়। আমি আর এ নিয়ে ভাবতে চাইনি। সেদিন রাতে আমরা খাবার টেবিলে বসেছিলাম, বাচ্চারা, আমি এবং মহেন্দ্রবাবু। আমি হঠাৎ করেই জিজ্ঞেস করে ফেললাম, শ্বশুরবাবু, নিশা সেন কে? মহেন্দ্রবাবুর হাত থেকে ফোর্ক পড়ে গেল। তিনি আমার দিকে তাকালেন, তার মুখ সাদা হয়ে গেল। কোথায় শুনলে এই নাম? তিনি জিজ্ঞেস করলেন, তার কণ্ঠস্বর কাঁপছিল। কোথাও না, আমি বললাম। আমি শুধু জিজ্ঞেস করছিলাম গু। এটা আমার প্রথম স্ত্রীর নাম, তিনি ধীরে ধীরে বললেন। আমি অবাক হয়ে গেলাম। আপনার প্রথম স্ত্রী? আমি জানতাম না আপনি দুবার বিয়ে করেছিলেন গু। হ্যাঁ, তিনি বললেন। আমি তোমাদের কাউকে বলিনি। সেটা আমার জীবনের একটা দুঃখজনক অধ্যায়। কি হয়েছিল? আমি জিজ্ঞেস করলাম। সে আমাকে ছেড়ে চলে গিয়েছিল অন্য একজনের সাথে, তিনি উত্তর দিলেন। আমি তার কথা আর কখনো উল্লেখ করি না গি। আমি আর কিছু জিজ্ঞেস করলাম না। কিন্তু আমি লক্ষ্য করলাম তিনি সারা সন্ধ্যা অস্বস্তিতে ছিলেন। পরের দিন সকালে আমি বাজারে গেলাম। আমি ফেরার পথে একটি পুরনো বইয়ের দোকানের সামনে থামলাম। আমি ভেতরে ঢুকলাম। আমি পুরনো খবরের কাগজ দেখছিলাম। হঠাৎ একটি হেডলাইন আমার চোখে পড়ল, বিচারক মহেন্দ্র সেনের স্ত্রী রহস্যজনকভাবে নিখোঁজ। আমি পত্রিকাটি কিনে নিলাম। বাড়ি ফিরে আমি পড়লাম। এতে লেখা ছিল, বিচারক মহেন্দ্র সেনের স্ত্রী নিশা সেন গত সপ্তাহ থেকে নিখোঁজ। পুলিশ তাকে খুঁজছে। বিচারক সেন বলেছেন তিনি বিশ্বাস করেন তার স্ত্রী কারো সাথে পালিয়ে গেছেন গু। পত্রিকাটির তারিখ ছিল 23 বছর আগের। এর মানে মহেন্দ্রবাবু আমাকে মিথ্যা বলেছেন। তার স্ত্রী হার্ট অ্যাটাকে মারা যাননি, তিনি নিখোঁজ হয়েছিলেন। আমি পত্রিকাটি লুকিয়ে রাখলাম। আমি মহেন্দ্রবাবুকে একবারও এ সম্পর্কে জিজ্ঞেস করিনি। আমি আরও তথ্য খুঁজতে চাইলাম। সেই রাতে আমি আবার একটি ইমেইল পেলাম। তুমি কি খবরের কাগজটি পড়েছ? আরও অনেক কিছু আছে। বিপিননগর পার্কে আমার সাথে দেখা করো, কাল সকাল 9টায়। আমি জানতাম না কি করব। আমি কি অচেনা কারো সাথে দেখা করব? এটা বিপজ্জনক হতে পারে। কিন্তু আমি সত্যটা জানতে চাইছিলাম। পরের দিন সকালে আমি মহেন্দ্রবাবুকে বললাম যে আমি আমার এক বান্ধবীর সাথে দেখা করতে যাচ্ছি। তিনি আমাকে সতর্ক করে দিলেন, সাবধানে থেকো, আমেলিয়া। সেদিনের চুরির পর আমি চাই না তুমি একা ঘুরে বেড়াও। চিন্তা করবেন না, শ্বশুরবাবু। আমি ঠিক থাকব, আমি বললাম। আমি বিপিননগর পার্কে গেলাম সকাল 9টায়। সেখানে লোকজন ছিল, কিছু বয়স্ক লোক হাঁটছিলেন, কিছু বাচ্চা খেলছিল। আমি একটি বেঞ্চে বসে অপেক্ষা করছিলাম। হঠাৎ একজন মহিলা আমার পাশে এসে বসলেন। তিনি 60-এর উপরে হবেন, কিন্তু এখনও দেখতে সুন্দর। আমেলিয়া, তিনি জিজ্ঞেস করলেন। আমি মাথা নাড়লাম। আপনি কে? আমি জানতে চাইলাম। আমার নাম নিশা সেন, তিনি বললেন। আমি শক খেলাম। কিন্তু আপনি তো গু। মারা যায়নি, নিখোঁজও হয়নি, তিনি বললেন। আমি পালিয়ে গিয়েছিলাম। কারণ আমার জীবন বিপদে ছিল। কি বলছেন আপনি? আমি বিশ্বাস করতে পারছিলাম না। মহেন্দ্র একজন খুনি, তিনি ধীরে ধীরে বললেন। সে আমাকে মারতে চেয়েছিল গু। এটা অসম্ভব, আমি বললাম। তিনি একজন সম্মানিত বিচারক ছিলেন গু। তার সম্মান ছিল শুধু বাইরের দিকটা, নিশা বললেন। ভেতরে সে একজন হিংস্র, অত্যাচারী মানুষ। সে আমার সাথে অত্যাচার করত। আমি সেটা আর সহ্য করতে পারিনি গিয়ে। আমি নিশাকে বিশ্বাস করতে পারছিলাম না। আপনি কেন এখন ফিরে এসেছেন? 23 বছর পর? আমি দেখেছি তোমার বাড়িতে চুরির খবর পত্রিকায়, তিনি বললেন। আমি ভয় পেয়েছি। মহেন্দ্র এখন তোমার পিছনে লেগেছে গিউ। আমার পিছনে? আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম। কেন? তোমার সম্পত্তির জন্য, তিনি বললেন। তোমার বাবা তোমাকে অনেক সম্পত্তি দিয়েছেন, তাই না? আমি চারদিকে তাকালাম। ডায়েরিটা ছিল বিছানায়।
আমি সেটা নিতে যাচ্ছিলাম, কিন্তু মহেন্দ্রবাবু আমার আগে সেটা নিয়ে নিলেন। এটা কি খুঁজছ? তিনি জিজ্ঞেস করলেন ডায়েরিটা দেখিয়ে। এটা আমারই, আমার কাছেই থাকবে গি। পুলিশ অফিসাররা নিশাকে নিয়ে চলে গেলেন। মহেন্দ্রবাবু এবং আমি একা রয়ে গেলাম হোটেল রুমে। শ্বশুরবাবু, আমি পিছনে হাঁটতে হাঁটতে বললাম। আপনি কি করছেন? আমি ঠিক তাই করছি যা আমার করা উচিত, তিনি ধীরে ধীরে বললেন, আমার দিকে এগিয়ে আসতে আসতে। তুমি আমার হওয়ার কথা, আমেলিয়া। তুমি আমার হবে গু। আমি জানালার দিকে দৌড়ালাম। আমরা ছিলাম দ্বিতীয় তলায়। আমি জানালা দিয়ে লাফিয়ে পড়তে পারতাম, কিন্তু সেটা বিপজ্জনক হবে। আমি দরজার দিকে দৌড়ালাম, কিন্তু মহেন্দ্রবাবু আমাকে আটকে দিলেন। তুমি কোথাও যাচ্ছ না, তিনি বললেন আমার হাত ধরে। তুমি আমার সাথে বাড়ি যাবে। আমরা একটি পরিবার হব গো। না, আমি চিৎকার করে উঠলাম। আমি তাকে ধাক্কা দিলাম। তিনি পিছলে পড়ে গেলেন। আমি দরজা দিয়ে বের হয়ে দৌড়ালাম। আমি হোটেলের লবিতে পৌঁছে গেলাম। মহেন্দ্রবাবু আমার পিছনে ছিলেন। সাহায্য করুন, আমি চিৎকার করে উঠলাম। এই লোকটি আমাকে আক্রমণ করতে চাইছে গি। হোটেলের স্টাফরা দৌড়ে এলো। তারা মহেন্দ্রবাবুকে আটকে দিলেন। আমি বাইরে বের হয়ে একটা ট্যাক্সি নিলাম। পুলিশ স্টেশনে নিয়ে চলুন, আমি ড্রাইভারকে বললাম। পুলিশ স্টেশনে আমি সব বললাম। আমি ডায়েরি সম্পর্কে বললাম, ফোন কল সম্পর্কে বললাম, নিশা সম্পর্কে বললাম। তারা আমাকে বিশ্বাস করল না। তারা বলল, মহেন্দ্রবাবু একজন সম্মানিত বিচারক ছিলেন, আমার অভিযোগের কোনো প্রমাণ নেই। নিশাকে তারা মাসিক রোগী হিসেবে দেখছিলেন, যে ভান করছিল সে মহেন্দ্রবাবুর নিখোঁজ স্ত্রী। আমি আবার হোটেলে ফিরে গেলাম, আলাদা একটি হোটেলে। আমি রোহিতকে ফোন করার চেষ্টা করলাম, কিন্তু তার ফোন এখনও বন্ধ ছিল। আমি ভয় পাচ্ছিলাম। আমি হোটেল রুমে ছিলাম যখন আমার ফোন বাজল। একটি অচেনা নম্বর। হ্যালো, আমি উত্তর দিলাম। আমেলিয়া, একটি পুরুষ কণ্ঠ। আমি চিনতে পারলাম না। কে বলছেন? আমি জিজ্ঞেস করলাম। আমি ইন্সপেক্টর রাহুল সরকার, তিনি বললেন। আমি পুলিশ থেকে গি। হ্যাঁ, বলুন, আমি বললাম। আমাদের কথা বলা দরকার, তিনি বললেন। আমি নিশা সেনের সাথে কথা বলেছি। আমার আশা জাগল। আপনি তাকে বিশ্বাস করেছেন? আমি তার কথা শুনেছি, তিনি বললেন। আমরা মহেন্দ্র সেনের অতীত নিয়ে খোঁজখবর করছি। আমরা কিছু আশ্চর্যজনক তথ্য পেয়েছি। কি পেয়েছেন? আমি জিজ্ঞেস করলাম। আমাদের দেখা দরকার, তিনি বললেন। আমি আপনাকে পিক আপ করতে পারি। আমি রাজি হলাম। আমি হোটেলের সামনে অপেক্ষা করলাম। কিছুক্ষণ পর একটি কালো গাড়ি এসে থামল। একজন লোক নামলেন। তিনি 40-এর মাঝামাঝি হবেন, মাঝারি উচ্চতা, মোটা চশমা পরা। মিসেস সেন, তিনি জিজ্ঞেস করলেন। আমি মাথা নাড়লাম। ইন্সপেক্টর সরকার? তিনি মাথা নাড়লেন। আসুন, আমরা স্টেশনে যাই। সেখানে আমরা কথা বলতে পারি। আমি গাড়িতে উঠলাম। আমরা চলতে শুরু করলাম। আমি লক্ষ্য করলাম আমরা পুলিশ স্টেশনের দিকে যাচ্ছি না। আমরা কোথায় যাচ্ছি? আমি জিজ্ঞেস করলাম। আমরা আরেকটি স্টেশনে যাচ্ছি। আমি ভাবলাম বাইরে আরও কেউ থাকতে পারে। আমি রান্নাঘরে ঢুকে একটা বড় ছুরি নিলাম। আমি লুকিয়ে বসে রইলাম টেবিলের নিচে। হঠাৎ আবার আলো চলে এলো। আমি আবার বাড়ি জুড়ে আওয়াজ শুনতে পেলাম। কেউ একজন উপরতলায় ঘুরছিল মনে হল। আমি ভয়ে কাঁপছিলাম। হঠাৎ আমার ফোন বাজল। ফোন উপরে ছিল, কিন্তু রিংটোন আমি স্পষ্ট শুনতে পেলাম। অন্য ব্যক্তিটিও নিশ্চয়ই শুনতে পেয়েছিল। আমি বুঝতে পারলাম, যেই ব্যক্তিটি হোক না কেন, সে এখন জানে যে আমি বাড়িতে আছি। আমি দেখলাম বাড়ির পিছনের দরজা খোলা। আমি সেখান দিয়ে বের হওয়ার সিদ্ধান্ত নিলাম। আমি আস্তে আস্তে দরজার দিকে এগিয়ে গেলাম। হঠাৎ আমি শুনতে পেলাম উপর থেকে কেউ একজন নিচে নামছে। আমি আর সময় নষ্ট না করে দৌড়ে বের হয়ে গেলাম। আমি পিছনে তাকালাম না, শুধু দৌড়াতে লাগলাম। আমি পাঁচিলের কাছে পৌঁছে গেলাম। কিন্তু পাঁচিল ছিল খুব উঁচু। আমি পারছিলাম না উঠতে। আমি আমার পিছনে একজনকে আসতে দেখলাম। আমি জোরে চিৎকার করে উঠলাম। হঠাৎ আমাদের বাড়ির গেটের কাছে একটি গাড়ি এসে থামল। আমি দেখলাম সেটি ছিল শ্বশুরবাবুর গাড়ি। আমি দৌড়ে গেটের দিকে গেলাম। শ্বশুরবাবু, আমি চিৎকার করে ডাকলাম। মহেন্দ্রবাবু গাড়ি থেকে নামলেন। কি হয়েছে, আমেলিয়া?
তুমি এমন করে কেন দৌড়াচ্ছ? বাড়িতে কেউ ঢুকেছে, আমি কাঁপতে কাঁপতে বললাম। মহেন্দ্রবাবু তার ড্রাইভারকে ইশারা করলেন গাড়িতেই থাকতে। তিনি আমাকে পেছনে রেখে বাড়ির দিকে এগিয়ে গেলেন। আমি তাকে ধরে রাখলাম। না শ্বশুরবাবু, আপনি যাবেন না। আসুন, আমরা পুলিশে ফোন করি গি। চিন্তা করো না আমেলিয়া, আমি দেখে আসি, তিনি বললেন। আমি তার সাথে গেলাম। আমরা বাড়িতে ঢুকলাম। সবকিছু ঠিকঠাক মনে হল। কোনো লোক দেখা গেল না। কিন্তু আমার ঘরের দরজা ভেঙে ফেলা হয়েছিল। আমার আলমারি খোলা ছিল, জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে ছিল। মহেন্দ্রবাবু পুলিশে ফোন করলেন। পুলিশ এলো, তারা বাড়ি দেখল, রিপোর্ট নিল। তারা বলল এটা ছিল একটি চুরির চেষ্টা। আমার গহনা এবং কিছু টাকা চুরি গেছে। পুলিশ বলল তারা খুঁজে দেখবে। সেই রাতে আমি আর ঘুমাতে পারিনি। মহেন্দ্রবাবু আমার পাশে বসেছিলেন। তিনি আমাকে সান্ত্বনা দিচ্ছিলেন। চিন্তা করো না আমেলিয়া, আমি আছি। কেউ তোমার ক্ষতি করতে পারবে না গি। পরের দিন সকালে আমি লক্ষ্য করলাম আমার ফোন নেই। আমি সারা বাড়ি খুঁজলাম, কিন্তু পেলাম না। আমি ভাবলাম হয়তো চোর সেটাও নিয়ে গেছে। আমি আমার ল্যাপটপ খুললাম ইমেইল চেক করতে। আমি দেখলাম একটি অচেনা ইমেইল এসেছে। কোনো নাম বা ঠিকানা ছিল না। শুধু লেখা ছিল তোমার শ্বশুরকে বিশ্বাস করো না গি। আমি অবাক হয়ে গেলাম। এটা কি? এ কোন ধরনের মেসেজ? কে পাঠিয়েছে এটা? কেন? আমি মহেন্দ্রবাবুকে এটা দেখাতে যাচ্ছিলাম, কিন্তু শেষ মুহূর্তে থেমে গেলাম। আমি ভাবলাম এটা নিয়ে একটু ভাবা দরকার। আমি ইমেইলটি ডিলিট করে দিলাম। পরের দিন রোহিত ফোন করল। সব ঠিক আছে তো, তিনি জিজ্ঞেস করলেন। হ্যাঁ, সব ঠিক আছে, আমি মিথ্যা বললাম। আমি তাকে চুরির ঘটনা সম্পর্কে বলতে চাইনি। তিনি হয়তো চিন্তা করে বাড়ি ফিরে আসতেন। আমি তার কাজে বাধা দিতে চাইনি। রোহিত সিঙ্গাপুরে ছিল, বাচ্চারা স্কুলে, আমি একা বাড়িতে ছিলাম শ্বশুরবাবুর সাথে। সকালে আমি চা খাচ্ছিলাম। মহেন্দ্রবাবু আমার সামনে বসে খবরের কাগজ পড়ছিলেন। শ্বশুরবাবু, আমি জিজ্ঞেস করলাম, আপনি কি কাউকে চেনেন যে আমাদের ক্ষতি করতে চাইতে পারে? তিনি আমার দিকে তাকালেন। না আমেলিয়া। কেন জিজ্ঞেস করছ? না, এমনি। চুরির ঘটনাটা নিয়ে ভাবছিলাম, আমি বললাম। ওহ, সেটা ছিল একটা সাধারণ চুরি। এখানে প্রায় হয়। চিন্তা করো না, তিনি বললেন। আমি নোট করলাম তার চোখে কিছু অস্বস্তি। তিনি কি আমাকে সবকিছু বলছেন? আমি প্রথমবারের মতো তাকে সন্দেহ করতে শুরু করলাম। সেদিন বিকেলে আমি আমার ল্যাপটপে আবার একটি ইমেইল পেলাম। মহেন্দ্র সেন আসলে কে? তার অতীত জানো? আমি ইমেইলের উত্তর দিলাম, তুমি কে? তুমি কি চাও? কয়েক মিনিটের মধ্যেই উত্তর এলো। আমি তোমাকে সাহায্য করতে চাই। মহেন্দ্র সেন একজন খুনি গু। আমি হাসতে শুরু করলাম। এটা অবশ্যই কোনো মজা। মহেন্দ্রবাবু ছিলেন একজন বিচারক, সম্মানিত ব্যক্তি। তিনি কিভাবে একজন খুনি হতে পারেন? আমি আবার লিখলাম, তুমি কি পাগল? তিনি একজন অবসরপ্রাপ্ত বিচারক। উত্তর এলো, তার স্ত্রী কিভাবে মারা গেলেন? সেটা জানো? আমি জানতাম মহেন্দ্রবাবুর স্ত্রী হার্ট অ্যাটাকে মারা গিয়েছিলেন। তিনি আমাকে এবং রোহিতকে বলেছিলেন। আমি লিখলাম, হার্ট অ্যাটাকু। উত্তর এলো, তাকে জিজ্ঞেস করো নিশা সেন কে ই। আমি ল্যাপটপ বন্ধ করে দিলাম। এটা কোনো মজা বা হয়রানি ছাড়া কিছুই নয়। আমি আর এ নিয়ে ভাবতে চাইনি। সেদিন রাতে আমরা খাবার টেবিলে বসেছিলাম। বাচ্চারা, আমি এবং মহেন্দ্রবাবু। আমি হঠাৎ করেই জিজ্ঞেস করে ফেললাম, শ্বশুরবাবু, নিশা সেন কে? মহেন্দ্রবাবুর হাত থেকে ফোর্ক পড়ে গেল। তিনি আমার দিকে তাকালেন, তার মুখ সাদা হয়ে গেল। কোথায় শুনলে এই নাম? তিনি জিজ্ঞেস করলেন, তার কণ্ঠস্বর কাঁপছিল। কোথাও না, আমি বললাম। আমি শুধু জিজ্ঞেস করছিলাম গু। এটা আমার প্রথম স্ত্রীর নাম, তিনি ধীরে ধীরে বললেন। আমি অবাক হয়ে গেলাম। আপনার প্রথম স্ত্রী? আমি জানতাম না আপনি দুবার বিয়ে করেছিলেন গু। হ্যাঁ, তিনি বললেন। আমি তোমাদের কাউকে বলিনি। সেটা আমার জীবনের একটা দুঃখজনক অধ্যায়। কি হয়েছিল? আমি জিজ্ঞেস করলাম। সে আমাকে ছেড়ে চলে গিয়েছিল অন্য একজনের সাথে, তিনি উত্তর দিলেন। আমি তার কথা আর কখনো উল্লেখ করি না গি।
আমি আর কিছু জিজ্ঞেস করলাম না। কিন্তু আমি লক্ষ্য করলাম তিনি সারা সন্ধ্যা অস্বস্তিতে ছিলেন। পরের দিন সকালে আমি বাজারে গেলাম। আমি ফেরার পথে একটি পুরনো বইয়ের দোকানের সামনে থামলাম। আমি ভেতরে ঢুকলাম। আমি পুরনো খবরের কাগজ দেখছিলাম। হঠাৎ একটি হেডলাইন আমার চোখে পড়ল, বিচারক মহেন্দ্র সেনের স্ত্রী রহস্যজনকভাবে নিখোঁজ। আমি পত্রিকাটি কিনে নিলাম। বাড়ি ফিরে আমি পড়লাম। এতে লেখা ছিল, বিচারক মহেন্দ্র সেনের স্ত্রী নিশা সেন গত সপ্তাহ থেকে নিখোঁজ। পুলিশ তাকে খুঁজছে। বিচারক সেন বলেছেন তিনি বিশ্বাস করেন তার স্ত্রী কারো সাথে পালিয়ে গেছেন। পত্রিকাটির তারিখ ছিল ২৩ বছর আগের। এর মানে মহেন্দ্রবাবু আমাকে মিথ্যা বলেছেন। তার স্ত্রী হার্ট অ্যাটাকে মারা যাননি, তিনি নিখোঁজ হয়েছিলেন। আমি পত্রিকাটি লুকিয়ে রাখলাম। আমি মহেন্দ্রবাবুকে একবারও এ সম্পর্কে জিজ্ঞেস করিনি। আমি আরও তথ্য খুঁজতে চাইলাম। সেই রাতে আমি আবার একটি ইমেইল পেলাম। তুমি কি খবরের কাগজটি পড়েছ? আরও অনেক কিছু আছে। বিপিননগর পার্কে আমার সাথে দেখা করো, কাল সকাল ৯টায়। আমি জানতাম না কি করব। আমি কি অচেনা কারো সাথে দেখা করব? এটা বিপজ্জনক হতে পারে। কিন্তু আমি সত্যটা জানতে চাইছিলাম। পরের দিন সকালে আমি মহেন্দ্রবাবুকে বললাম যে আমি আমার এক বান্ধবীর সাথে দেখা করতে যাচ্ছি। তিনি আমাকে সতর্ক করে দিলেন, সাবধানে থেকো আমেলিয়া। সেদিনের চুরির পর আমি চাই না তুমি একা ঘুরে বেড়াও। চিন্তা করবেন না শ্বশুরবাবু। আমি ঠিক থাকব, আমি বললাম। আমি বিপিননগর পার্কে গেলাম সকাল ৯টায়। সেখানে লোকজন ছিল, কিছু বয়স্ক লোক হাঁটছিলেন, কিছু বাচ্চা খেলছিল। আমি একটি বেঞ্চে বসে অপেক্ষা করছিলাম। হঠাৎ একজন মহিলা আমার পাশে এসে বসলেন। তিনি ৬০-এর উপরে হবেন, কিন্তু এখনও দেখতে সুন্দর। আমেলিয়া, তিনি জিজ্ঞেস করলেন। আমি মাথা নাড়লাম। আপনি কে? আমি জানতে চাইলাম। আমার নাম নিশা সেন, তিনি বললেন। আমি শক খেলাম। কিন্তু আপনি তো মারা যায়নি, নিখোঁজও হয়নি, তিনি বললেন। আমি পালিয়ে গিয়েছিলাম। কারণ আমার জীবন বিপদে ছিল। কি বলছেন আপনি? আমি বিশ্বাস করতে পারছিলাম না। মহেন্দ্র একজন খুনি, তিনি ধীরে ধীরে বললেন। সে আমাকে মারতে চেয়েছিল। এটা অসম্ভব, আমি বললাম। তিনি একজন সম্মানিত বিচারক ছিলেন। তার সম্মান ছিল শুধু বাইরের দিকটা, নিশা বললেন। ভেতরে সে একজন হিংস্র, অত্যাচারী মানুষ। সে আমার সাথে অত্যাচার করত। আমি সেটা আর সহ্য করতে পারিনি। আমি নিশাকে বিশ্বাস করতে পারছিলাম না। আপনি কেন এখন ফিরে এসেছেন? ২৩ বছর পর? আমি দেখেছি তোমার বাড়িতে চুরির খবর পত্রিকায়, তিনি বললেন। আমি ভয় পেয়েছি। মহেন্দ্র এখন তোমার পিছনে লেগেছে। আমার পিছনে? আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম। কেন? তোমার সম্পত্তির জন্য, তিনি বললেন। তোমার বাবা তোমাকে অনেক সম্পত্তি দিয়েছেন, তাই না? আমি চারদিকে তাকালাম। ডায়েরিটা ছিল বিছানায়। আমি সেটা নিতে যাচ্ছিলাম, কিন্তু মহেন্দ্রবাবু আমার আগে সেটা নিয়ে নিলেন। এটা কি খুঁজছ? তিনি জিজ্ঞেস করলেন ডায়েরিটা দেখিয়ে। এটা আমারই, আমার কাছেই থাকবে। পুলিশ অফিসাররা নিশাকে নিয়ে চলে গেলেন। মহেন্দ্রবাবু এবং আমি একা রয়ে গেলাম হোটেল রুমে। শ্বশুরবাবু, আমি পিছনে হাঁটতে হাঁটতে বললাম। আপনি কি করছেন? আমি ঠিক তাই করছি যা আমার করা উচিত, তিনি ধীরে ধীরে বললেন, আমার দিকে এগিয়ে আসতে আসতে। তুমি আমার হওয়ার কথা, আমেলিয়া। তুমি আমার হবে। আমি জানালার দিকে দৌড়ালাম। আমরা ছিলাম ২য় তলায়। আমি জানালা দিয়ে লাফিয়ে পড়তে পারতাম, কিন্তু সেটা বিপজ্জনক হবে। আমি দরজার দিকে দৌড়ালাম, কিন্তু মহেন্দ্রবাবু আমাকে আটকে দিলেন। তুমি কোথাও যাচ্ছ না, তিনি বললেন আমার হাত ধরে। তুমি আমার সাথে বাড়ি যাবে। আমরা একটি পরিবার হব। না, আমি চিৎকার করে উঠলাম। আমি তাকে ধাক্কা দিলাম। তিনি পিছলে পড়ে গেলেন। আমি দরজা দিয়ে বের হয়ে দৌড়ালাম। আমি হোটেলের লবিতে পৌঁছে গেলাম। মহেন্দ্রবাবু আমার পিছনে ছিলেন। সাহায্য করুন, আমি চিৎকার করে উঠলাম। এই লোকটি আমাকে আক্রমণ করতে চাইছে। হোটেলের স্টাফরা দৌড়ে এলো। তারা মহেন্দ্রবাবুকে আটকে দিলেন। আমি বাইরে বের হয়ে একটা ট্যাক্সি নিলাম। পুলিশ স্টেশনে নিয়ে চলুন, আমি ড্রাইভারকে বললাম। পুলিশ স্টেশনে আমি সব বললাম। আমি ডায়েরি সম্পর্কে বললাম, ফোন কল সম্পর্কে বললাম, নিশা সম্পর্কে বললাম।
তারা আমাকে বিশ্বাস করল না। তারা বলল, মহেন্দ্রবাবু একজন সম্মানিত বিচারক ছিলেন, আমার অভিযোগের কোনো প্রমাণ নেই। নিশাকে তারা মাসিক রোগী হিসেবে দেখছিলেন, যে ভান করছিল সে মহেন্দ্রবাবুর নিখোঁজ স্ত্রী। আমি আবার হোটেলে ফিরে গেলাম, আলাদা একটি হোটেলে। আমি রোহিতকে ফোন করার চেষ্টা করলাম, কিন্তু তার ফোন এখনও বন্ধ ছিল। আমি ভয় পাচ্ছিলাম। আমি হোটেল রুমে ছিলাম যখন আমার ফোন বাজল। একটি অচেনা নম্বর। হ্যালো, আমি উত্তর দিলাম। আমেলিয়া, একটি পুরুষ কণ্ঠ। আমি চিনতে পারলাম না। কে বলছেন? আমি জিজ্ঞেস করলাম। আমি ইন্সপেক্টর রাহুল সরকার, তিনি বললেন। আমি পুলিশ থেকে গি। হ্যাঁ, বলুন, আমি বললাম। আমাদের কথা বলা দরকার, তিনি বললেন। আমি নিশা সেনের সাথে কথা বলেছি। আমার আশা জাগল। আপনি তাকে বিশ্বাস করেছেন? আমি তার কথা শুনেছি, তিনি বললেন। আমরা মহেন্দ্র সেনের অতীত নিয়ে খোঁজখবর করছি। আমরা কিছু আশ্চর্যজনক তথ্য পেয়েছি। কি পেয়েছেন? আমি জিজ্ঞেস করলাম। আমাদের দেখা দরকার, তিনি বললেন। আমি আপনাকে পিক আপ করতে পারি। আমি রাজি হলাম। আমি হোটেলের সামনে অপেক্ষা করলাম। কিছুক্ষণ পর একটি কালো গাড়ি এসে থামল। একজন লোক নামলেন। তিনি 40-এর মাঝামাঝি হবেন, মাঝারি উচ্চতা, মোটা চশমা পরা। মিসেস সেন? তিনি জিজ্ঞেস করলেন। আমি মাথা নাড়লাম। ইন্সপেক্টর সরকার? তিনি মাথা নাড়লেন। আসুন, আমরা স্টেশনে যাই। সেখানে আমরা কথা বলতে পারি। আমি গাড়িতে উঠলাম। আমরা চলতে শুরু করলাম। আমি লক্ষ্য করলাম আমরা পুলিশ স্টেশনের দিকে যাচ্ছি না। আমরা কোথায় যাচ্ছি? আমি জিজ্ঞেস করলাম। আমরা আরেকটি স্টেশনে যাচ্ছি।